ইয়ন্স গ্যালারি। জন্মান্তরবাদে বিশ্বাসী মানুষেরা মনে করেন বৃন্দাবন ঘটকের সঙ্গে পরিচয় হয়েছিল আমার এক আত্মীয়ের বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার সময়। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে, মুসলমানি এইসব অনুষ্ঠানে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। বিয়ে বাড়িতে যতবার গিয়েছি ততবারই আনন্দের চেয়ে বেদনাই বেশি হয়েছে। এখনকার কথা বলতে পারবো না, তবে আগের দিনে কোনো একটা গণ্ডগোল, মন কষাকষি কিংবা দুর্ঘটনা ছাড়া বিয়ে হওয়া অসম্ভব ছিল। আমার ছোট চাচার বিয়ে হয়েছিল বছরের সবথেকে ছোট দিন 22শে ডিসেম্বর রাতে। 49 মাইল দূরে কনের বাড়ি, সারাদিনের পথ। সকাল 7টায় বারাত বের হওয়ার কথা ছিল, সেটা বেরুতে বেরুতে বাজল 11টা। দাদা হাঁপানির রোগী, ভোরবেলায় ফজরের নামাজ পড়তে উঠেছেন, এমন সময় শুরু হলো শ্বাসকষ্ট। চোখের পাতা টাতা উল্টে বিশ্রী কাণ্ড। ওরে আমার কি হলো রে বলে পাড়া মাথায় তুলে ফেলল দাদি। জমের জিম্মায় বাপকে রেখে কোন ছেলে আর বিয়ে করতে যাবে? ঘণ্টা 3 পর দাদা খানিকটা সুস্থ হয়ে হাঁসের মতো ফ্যাঁস ফ্যাঁস করে বললেন, মেয়ের বাপকে কথা দেয়া আছে, এ বিয়ে হতেই হবে, এক্ষুনি বেরো। মফস্বলের বিয়ে হিটলারের প্যাঞ্জার বাহিনী না যে এক্ষুনি বেরুতে বলল আর তক্ষুনি লেফট রাইট করতে করতে 10 প্লাটুন বেরিয়ে গেল। মেয়েরা সব কাপড় টোপড় খুলে স্নো পাউডার মুছে পানের বাটা নিয়ে বসেছে। ছেলেরা যে যার মতো এদিক সেদিক ঘুরোঘুরি করছে। চায়ের দোকানে বসে বিড়ি সিগারেট ফুঁকছে। তাদের এত কিসের গরজ? যার বিয়ে সে বুঝুক। ছোট চাচা ফুসুর ফুসুর করে আমার ফুফাকে বললেন, দুলা ভাই, তাড়াতাড়ি করেন, অলরেডি অনেক বেশি দেরি হয়ে গেছে, কত দূরের পথ। তা তো বটেই, তবে তার থেকে বড় জিনিস হলো পরীর নানার যদি আবার হাঁপানির টান ওঠে, তাহলে তোর বিয়ের ফুল কুড়িতেই বিনাশ, নিপিন দ্য বেড। এদিকে লোকে বলবে মেয়ে অলুক্ষণে, ওদিকের ওরা বলবে ছেলের বংশে হাঁপানি পাগলামি এইসব আছে, এখানে বিয়ে দেওয়া যাবে না। একবার বেরুতে পারলে হাঁপানি হোক আর হ্যামারেজ, আগে বিয়ে তারপর বাড়ি ফেরা। তোর ব্যাপারটা আমি বুঝি, একদম টেনশন করিস না, 2 মিনিটের ভেতর বারাত বেরোনোর ব্যবস্থা করছি। তোর বিয়ে আজকেই হবে। পরীকে ডেকে ফুফা বললেন, এই পরি, তোর মাকে একটু ডাকতো, এমনি এখনই ডাকছে বললে কিছুতেই আসবে না। বলবি আব্বু প্রেসারের ওষুধ খুঁজে পাচ্ছে না, আব্বুর বমি বমি লাগছে, বলবি আমি বিছানায় শুয়ে আছি। ফুপু এলেন প্রায় সাথে সাথে। জরুরি একটা কথা শোন। এই চিটার কন্ট্রাক্টর ঝন্টুকে তো চেনো? এই হারামজাদা আজ 2 বছর হলো 2 লাখ টাকা নিয়ে আজ দেবো কাল দেবো করছে। শেষমেশ কানা কামালকে লাগিয়েছিলাম, টাকা দিতে পারবে না ঝন্টু, তবে রাস্তার ধারে ওর 5 কাঠা জমি আছে, ওটা লিখে দিতে চাচ্ছে। কানা কামাল খবর পাঠিয়েছে, কালকেই ঝন্টুকে রেজিস্ট্রি অফিসে ধরে নিয়ে আসবে। ভাবছি জমিটা তোমার নামে রেজিস্ট্রি করাবো। জামিলের বিয়েটা হয়ে গেলে ওখান থেকেই বাড়ির পথে রওনা হয়ে যেতাম, কিন্তু যা অবস্থা দেখছি তাতে বারাত আজ বের হবে বলে তো মনে হচ্ছে না। ওদিকে কাল যদি বাড়ি না পৌঁছাতে পারি তাহলে ঝন্টুকে আবার কবে ধরতে পারবো কে জানে। এরা হলো ফাটকাবাজ লোক, 100 জনের কাছে টাকা ধার করে বসে আছে। পরি বলল, তোমার প্রেশারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, দাঁড়াও ওষুধ খুঁজে দিচ্ছি, আগে ওষুধ খাও, তারপর বিয়ের ব্যাপারটা দেখছি। এইবার কাজ হলো কারেন্টের মতো। ছোট চাচার বারাত বেরিয়ে গেল 10 মিনিটের ভেতর। এক ধ্যারে বাসে আমরা 34 জন বরযাত্রী রওনা হলাম। রাস্তা খানাখন্দে ভর্তি, গাড়ি চলছে খুব ধীরে। নাটোরের বিড়ালদহ মাজারের কাছে রাস্তা ভালো পেয়ে ড্রাইভার স্পিড উঠাল। গাড়ি চলছে সাঁই সাঁই, জানলা দিয়ে হু হু করে বাতাস ঢুকছে ভেতরে, আর আমি অনেকেরই চোখ বুজে এসেছে। দুর্ঘটনাটা ঘটল ঠিক সেই সময়। কোত্থেকে একটা ছাগল এসে দৌড়ে রাস্তা পার হতে শুরু করল। ড্রাইভার ছাগল বাঁচাতে গিয়ে এক বাগানে নামিয়ে দিল। বা সামনের চাকা
হুড়মুড় করে গিয়ে পড়লো একটা চৌকো গর্তে। ও ভালোই বলতে হবে, হতাহত হয়নি কেউ। কাণ্ড দেখে আশপাশ থেকে কিছু লোকজনও এসে উপস্থিত হলো। জানা গেল পরিত্যক্ত এক গোরস্থানের পুরনো কবর ওটা। বয়স্ক অনেকেই বেশ চিন্তিত মনে হলো। যাত্রার প্রথম থেকেই বাধা, কবরে যানবাহন পড়ে যাওয়া বড় ধরনের কুলক্ষণ। বিপদের হাত পা নেই, কখন কোন দিক থেকে আসে কে জানে। বাস কবর থেকে ওঠানো হবে কিভাবে, হলেও ওটা আবার চালু হবে কিনা সেটাই বা কে বলতে পারে। কনের বাড়ি এখনো 30 মাইল দূরে। ভালো মুসিবতে পড়া গেছে। মেয়েদের কেউ কেউ বাথরুমে যাওয়ার জন্য অস্থির। স্থানীয় কিছু লোক বলল একটু দূরেই বৃন্দাবন ঘটক নামে এক প্রাইভেট কলেজের শিক্ষকের দালান বাড়ি, মহিলারা সেখানে গেলে ভালোভাবে বাথরুম করতে পারবে। মেয়েরা দল বেঁধে বৃন্দাবন ঘটকের বাড়ির পথে রওনা হলো, সাথে ছোট চাচা, ফুপা আর আমি। জানালা দরজার খড়খড়ি লাগানো ব্রিটিশ আমলের পুরনো দোতলা বাড়ি। বাগান ও বারান্দা সব ঝকঝকে তকতকে। বোঝাই যাচ্ছে এরা বনেদি পরিবার এবং এখনো সচ্ছল। এক রাম কাকু শ্রেণীর লোক আমাদের বাইরের ঘরে বসিয়ে ভেতরে খবর দিতে গেল। কিছুক্ষণ পরে বেরিয়ে এলেন বাড়ির মালিক বৃন্দাবন ঘটক। ধুতি ফতুয়া পরা, ছোট করে ছাঁটা চুল, স্বাস্থ্য একটু মোটার দিকে। তিনি আমাদের চা নাস্তা তো খাওয়ালেনই, সেই সঙ্গে একটা গাড়ির ব্যবস্থাও করে ফেললেন। ভদ্রলোক আমাদের 3 জনকে নিয়ে চা খেলেন তার পড়ার ঘরে। লক্ষ্য করলাম কামরার আলমারিতে সাজানো অদ্ভুত দর্শন সেকেলে সব জিনিস। এসবের ভেতর 3টে জিনিস দেখলে গা শিরশির করে। একটা হলো পূর্ণবয়স্ক সক্ষম পুরুষদের অন্ডকোষ চূর্ণ করে পুরুষত্বহীন বা খোঁজা করার যন্ত্র। আর একটা জিনিস হচ্ছে শুল। মৃত্যুদণ্ড পাওয়া আসামিকে শুলে চড়িয়ে মারা হতো। কাঠের মোটা পাটাতনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শক্ত করে বসানো তীক্ষ্ণ মাথাওয়ালা 3.5 ফুট লম্বা লোহার প্রায় 3 ইঞ্চি মোটা একটা রড। রডে ভালো করে ঘি, তেল, কলা মাখিয়ে আসামিকে তার উপর বসিয়ে দেওয়া হতো। রডের চোখা মাথা আসামির গুহ্যদ্বার দিয়ে ঢুকে গলা, মুখ কিংবা চোখের ভেতর দিয়ে বেরিয়ে যেত। অত্যন্ত যন্ত্রণাদায়ক আর বীভৎস মৃত্যু। এর তুলনায় ফাঁসি অনেক আরামদায়ক। 3 নম্বর হলো ছোট লম্বাটে একটা কোদাল। কোদালের আকৃতি এবং গঠনই বলে দিচ্ছে ওটা মাটি কোপানো সাধারণ কোদাল নয়। খুব কৌতূহল হল। বৃন্দাবন ঘটককে জিজ্ঞেস করলাম, এটা তো মনে হচ্ছে কোদাল, ঠিক না? জি, কোদালই বটে, তবে সাধারণ কোদাল না। কিছু লোক কথা বলার সময় নাটকীয়তা খুব পছন্দ করে। বৃন্দাবন ঘটককে সেই গোত্রের লোক বলে মনে হল। বললাম, বাবু বিষয়টা একটু খুলে বলেন না। ওটা ঠগীদের কোদাল। ঠগীরা মনে করত মন্ত্রপুত কোদালই শক্তির উৎস। একটা দলের কাছে কোদাল থাকতো একটাই। জানেন তো, একটা দলে কোনো কোনো সময় 300-400 ঠগী থাকতো। বিশাল সব কাফেলা। মানুষ শিকারের নেশায় পথ চলছে মাসের পর মাস। এদের হাতে পুরো ভারতবর্ষে প্রতি বছর খুন হতো প্রায় 50,000 পথিক। হ্যাঁ, চমকে ওঠার মতোই ফিগার বটে, তবে এটা নির্ভেজাল সত্য। কোদাল বানাতেও অনেক তন্ত্রমন্ত্র, পুজোপাঠ, নররক্ত, পশু বলির দরকার হতো, আর সময়ও লাগতো প্রচুর। তবে একবার বানানো হয়ে গেলে কোদালের থাকতো অলৌকিক ক্ষমতা। এই কোদালকে কুয়োর ভেতর ফেলে দিলেও ওটা একাই উঠে আসতো। যাত্রা শুরুর আগে কোদাল মাটিতে ফেলে ঠগীরা জেনে নিত কোন পথে তাদের যেতে হবে, কোন পথে পাওয়া যাবে ধনী পথিক, পথ চলতি বণিক কিংবা রাজকর্মচারী অথবা তাদের পরিবার। ঠগীদের মতো নিষ্ঠুর এবং নিপুণ খুনির দল পৃথিবীতে বিরল। এটি আমার কথা নয়, ইংরেজ ঐতিহাসিকদের কথা। ঠগীরা ছিল আমাদের মতোই ঘর সংসারী, নিপাট ভদ্রলোক, কিন্তু ছদ্মবেশী এবং নিষ্ঠুরতম খুনি। যে কোনো রকম রক্তপাত ঠগীদের জন্য ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এরা নরহত্যা করত গলায় ফাঁস লাগিয়ে। এরপর যেভাবে লাশ গুম করত সেটা শিল্পের পর্যায়ে পড়ে। তারা দেখিয়ে না দিলে কোনোভাবেই সে লাশ খুঁজে পাওয়া সম্ভব ছিল না। মেয়ে, পুরুষ, শিশু, বৃদ্ধ, এদের কাছে সবই সমান।
খুনের পর সামান্যতম অনুশোচনাও কখনো অনুভব করেনি ঠগিরা। কোদাল হারিয়ে ফেললে অথবা কোদাল নিজে থেকে চলে গেলে ঠগিদের মন ভেঙে যেত, অনেক সময় ভেঙে যেত দলও। বাড়ি ফিরে যতক্ষণ না সর্দার আরেকটি কোদাল তৈরি করতে পারছে ততক্ষণ খুনোখুনির কাজ সম্পূর্ণ বন্ধ। এত দুষ্প্রাপ্য জিনিস আপনি পেলেন কিভাবে? ও কথা আর নাই বা শুনলেন। হালকা হেসে কথাটি বলেছিলেন বৃন্দাবন ঘটক। বৃন্দাবন ঘটকের সঙ্গে পরিচয় এভাবেই। রাস্তাঘাটে খুব বড় উপকার যারা করে সাধারণত তাদের সাথে এ জীবনে দেখা খুব কমই হয়, হলেও সেই উপকারের এক কণাও ফেরত দেওয়া যায় না কখনো, বরং উল্টো এক ধরনের অস্বস্তি হয়। বৃন্দাবন ঘটকের সঙ্গে আমাদের দ্বিতীয়বার দেখা হলো সম্পূর্ণ ভিন্ন এক পরিবেশে। রাজশাহীর বরেন্দ্র জাদুঘর মধ্যযুগের পুণ্ড্র পাণ্ডুলিপি এবং পালি ভাষার চর্চা এই বিষয়টি নিয়ে এক জাতীয় সেমিনারের আয়োজন করেছিল। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত হয়ে সেমিনারে যোগ দিয়েছিলাম আমি। জাদুঘরের অডিটোরিয়ামে দুপুর 2টায় বরেন্দ্র অঞ্চলে পালি ভাষার প্রসারের উপর আমার পেপার প্রেজেন্ট করার পর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার পর ঘোষক যখন আমার প্রেজেন্টেশন শেষ হওয়ার ঘোষণা দিল, ঠিক সেই সময় পেছনে একজন লোক উঠে দাঁড়িয়ে গেল। তার নাকি একটা প্রশ্ন আছে। মাইক্রোফোন ততক্ষণে দর্শকের হাত থেকে ঘোষকের হাতে ফিরে গেছে। প্রশ্নোত্তর পর্ব শেষ। আপনার প্রশ্নের জবাব দেওয়ার সময় নেই, দুঃখিত, ঘোষণা করলেন ঘোষক। স্টেজ থেকে নেমেই পড়েছিলাম, তারপরেও ঘোষককে বললাম, আচ্ছা ঠিক আছে, দেখা যাক ওর প্রশ্নটা কি। মধ্যযুগে পুণ্ড্রনগরী অর্থাৎ বগুড়ার মহাস্থানগড়ে পালি ভাষার ব্যাপক চর্চা করতেন একজন প্রখ্যাত মহিলা। যুবতী বয়সে ইনি আত্মহত্যা করেন। বলা হয় এর মৃত্যুর পরপরই এ অঞ্চলে পালি ভাষার চর্চা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তা আপনি এ ব্যাপারে কোনো আলোকপাত করেননি, তা জানতে পারি কেন করেননি? অভিজ্ঞতা থেকে দেখেছি মফস্বল শহরের এইসব সেমিনারে স্থানীয় কিছু লোক প্রায়ই উল্টোপাল্টা প্রশ্ন করে দর্শকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। এরা চায় সেমিনারের বক্তাদের উটকো ঝামেলায় ফেলে বাহবা কুড়োতে। এদের জন্য একটা আলাদা প্রস্তুতি রাখতে হয়। তবে স্বীকার করতেই হবে, এই বিষয়ে আমি কিছুই জানতাম না। পেপার তৈরি করেছি তাড়াহুড়ো করে। এখন বুঝতে পারছি আমার আরও পড়াশুনো করার দরকার ছিল, কিন্তু সেই স্বীকারোক্তি এখন দিলে সর্বনাশ হয়ে যাবে। আমি তৎক্ষণাৎ বললাম, সেই মহিলার নাম কি শিলা দেবী? এটা একটা চালাকি ধরনের উত্তর। মধ্যযুগের ইতিহাসে শিলা দেবী বেশ প্রচলিত নাম। ভদ্রলোক যদি বলেন হ্যাঁ, তাহলে বলবো এটি অত্যন্ত বিতর্কিত বিষয়, এ ব্যাপারে ঐতিহাসিকরা কেউই একমত হতে পারেননি। ওটাকে কিংবদন্তি ছাড়া অন্য কিছু বলা যায় না। আর ভদ্রলোক যদি বলেন না, তাহলে বলবো আপনি কোন মহিলার কথা বলছেন বুঝতে পারছি না। ইতিহাসে তো শুধু শিলা দেবীর উল্লেখ আছে, তবে তার অবদান তেমন কিছু বেশি নয়। ভদ্রলোকের উত্তর হলো হ্যাঁ, এবং আমিও হ্যাঁ এর উত্তরে যা বলার তাই বললাম। লক্ষ্য করলাম উত্তর শুনে ভদ্রলোক সামান্য হাসলেন। অন্যান্য মফস্বলী পণ্ডিতদের মতো তর্ক না জুড়ে বসে পড়লেন। বিকেল 5টায় সেমিনার শেষ করে অডিটোরিয়াম থেকে আমরা সবাই বের হচ্ছি, হঠাৎ শুনতে পেলাম কে যেন আমার নাম ধরে ডাকছে। ঘুরে তাকাতেই দেখলাম 50 এক হিন্দু ভদ্রলোক দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছেন। সেই প্রশ্নকর্তা। দেখে যেন মনে হয় চিনি উহারে। এর আগেও একে কোথায় একটা দেখেছি। লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি পেছন থেকে ডাকছিলেন আমাকে? জি, আমি ডেকেছি। আপনাকে চেনা চেনা লাগছে। আগে আপনার সাথে দেখা হয়েছে কখনো? জি, তা একবার হয়েছে। আজ থেকে প্রায় 8-10 বছর আগে যখন আমার বাড়িতে আপনি এসেছিলেন, তখন দেখা হয়েছে। ঠিক বুঝলাম না। খুব পরিচিত 2-1 জন ছাড়া কারো বাড়িতে আমি কখনো যাই না। আপনার বাড়ি, আচ্ছা আপনার বাড়ি কোথায়? আর গিয়েই ছিলাম বা কি কারণে বলতে পারবেন? আমার ধারণা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের স্মরণশক্তি প্রখর হয়। তা যাই হোক, আমার বাড়ি নাটোরের বিড়ালদহ মাজারের কাছে।
আপনাদের কোনো এক আত্মীয়ের বিয়ে ছিল। আপনারা আমার বাসায় কিছু সময়ের জন্য অতিথি হয়েছিলেন। আমার নাম বৃন্দাবন ঘটক। এরপরও যদি চিনতে না পারেন তাহলে আর কিছু করার নেই। আমার সব কিছু মনে পড়ে গেল, কিছুটা লজ্জাও পেলাম। এর কথা ভুলে যাওয়া খুবই অন্যায় হয়েছে। তার হাত ধরে বললাম, বাবু, আপনাকে চিনতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। প্লিজ কিছু মনে করবেন না। আরে না না না, এরকম হয়েই থাকে। আসুন আসুন, কোথাও গিয়ে একটু বসি। আপনাদের এখন অন্য কোনো প্রোগ্রাম নেই তো? আরে না, আজ সন্ধ্যায় ঘোড়ামারায় একটা ভালো হোটেলে আয়োজকরা আমন্ত্রিতদের সম্মানে ডিনারের ব্যবস্থা করেছেন, কিন্তু সে কথা বৃন্দাবন ঘটককে আর বললাম না। না, তেমন কিছু নেই। সন্ধেটা ফ্রি আছি, কোথাও যেতে ইচ্ছে হলে চলেন, মন খুলে কথা বলা যাবে। পদ্মার পাড়ে বিকেলে হাঁটতে ভালোই লাগে, তা চলুন ওদিকটাতেই যাই। কোনো সমস্যা নেই, আপনি যেখানে ভালো মনে করেন। রাজশাহী শহরে পদ্মার ধার ঘেঁষে অনেক উঁচু আর বিশাল লম্বা বাঁধ দেওয়া হয়েছে। বৃন্দাবনবাবু আমাকে নিয়ে বাঁধের ওপর উঠে হাঁটতে লাগলেন। বড় বড় অফিসারদের বাড়িগুলো যেখানে, সেই জায়গাটা। পদ্মার ধারে লাইন দিয়ে প্রকাণ্ড কম্পাউন্ডওয়ালা লাল রঙের বড় বড় সব বাড়ি, দরজার সমান বড় অসংখ্য জানালা। তাতে কোথায় বাড়ি করতে হবে সেটা ইংরেজদের চেয়ে ভালো আর কেউ জানত না। হাত পা ছড়িয়ে বাঁধের উপর বসলাম আমরা। একটা বাদামওয়ালাকে ডেকে 2-6 টাক বাদাম কিনলেন বাবু। এইসব বাড়িগুলোতে কারা থাকে এখন? ডিসি, এসপি, বড় বড় ইঞ্জিনিয়ার, এইসব লোকেরা। ইংরেজ সাহেবদের চেয়েও এদের ঠমক বেশি। দেশের সব ভালো ভালো জিনিস এরাই ভোগ করে। সাধারণ মানুষ আগে ইংরেজদের গোলামি করত, আর এখন করে এদের দাসত্ব। যেই লাউ সেই কদু। এ হচ্ছে জর্জ অরওয়েলের দ্য অ্যানিম্যাল ফার্ম। সিস্টেম একই থাকে, শুধু লোক পাল্টে যায়। ধনতন্ত্র অবিনাশী। আগে কিন্তু এরকম ছিল না। রাজনৈতিক পট পরিবর্তন হলে সবকিছু পাল্টে যেত। এই পুণ্ড্র রাজ্যের কথাই ধরুন। বাবু, আপনি পালি ভাষার বিষয়ে অনেক জানেন বলে মনে হচ্ছে। পুরনো জিনিসের মতো পুরনো ভাষাতেও আপনার আগ্রহ আছে নাকি? আগ্রহ ছিল না, তবে বিশেষ কারণে আগ্রহ হয়েছে। আপনার কখনো যাকে বলে অতিপ্রাকৃত এমন কোনো অভিজ্ঞতা হয়েছে? জি না, আমি মানুষ হয়েছি শহরে। আমার ধারণা অতিপ্রাকৃত ঘটনা শহরের চেয়ে গ্রামেই বেশি ঘটে। প্রাকৃত অপ্রাকৃত কোনো ঘটনা নিয়েই শহরের মানুষের মাথা ঘামানোর সময় নেই। যান্ত্রিকতা এবং ভৌতিকতা দুই মেরুর জিনিস। এ কথা ঠিক না। শহরেও অতিপ্রাকৃত ঘটনা ঘটে, তবে সেটা জানাজানি হয় কম। তা যাই হোক, আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলি, একদম সত্যি ঘটনা। তখন জানুয়ারির শেষ। আমি বিড়ালদহ হাই স্কুলে মাত্র ক্লাস 6-এ উঠেছি। তা স্কুল থেকে একদিন সিদ্ধান্ত হলো সে বছর বার্ষিক পিকনিক হবে নাটোরের রানী ভবানীর প্রসাদে। চাল, ডাল, মশলা, ছাগল, তেল, হাঁড়ি পাতিল, থাল, বাটি এইসব নিয়ে শিক্ষক, ছাত্র, কেরানি, পিয়ন ঠাসাঠাসি করে 2টো বাসে রওনা হলো। ভোরে বাস ছাড়ার পর সবাইকে কাগজের ঠোঙায় দেওয়া হলো মুড়ি ও পাটালি গুড়ের নাস্তা। সে যুগে বোতলের পানি ছিল। এক জগ পানির সবটাই স্যাররা খেলে। আমরা এক বুক তৃষ্ণা নিয়ে বসে থাকলাম কখন রানী ভবানীর প্রাসাদে পৌঁছাবো সেই আশায়। প্রাসাদে পৌঁছে টিউবওয়েল থেকে পেট ভরে পানি খেলাম সবাই। তারপরই ঘটল বিপত্তি। ভোরে উঠে অনেকেই বাথরুম করার সময় পায়নি। দেখা গেল ওই কাজ এখন সমাধান না করলেই নয়। এত বাথরুম তো আর সেখানে নেই, তাই ঝোপঝাড়ি ভরসা। আমি যেখানেই যাই সেখানেই কেউ না কেউ বসে পেট খালি করছে। হাঁটতে হাঁটতে চলে গেলাম কম্পাউন্ডের সর্বদক্ষিণ কোণে। চারদিকে আম কাঁঠালের বাগান। এরই আড়ালে জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে 3 দিকে টানা বারান্দাওয়ালা মন্দির ধরনের
প্রাচীন এক দালান। ছাদ ধসে পড়েছে, কয়েকটা থামে ভর দিয়ে দেয়াল তখনও খাড়া হয়ে আছে বটে, তবে ওগুলো ছেয়ে গেছে বট আর অশ্বত্থ গাছের শেকড়ে। লাল রঙের মেঝে এখনো যথেষ্ট উঁচু। একটাই ঘর, তবে ভেতরে ঢোকার পথ তিনটে। দেয়ালের সাথে ফিট করা লোহার ক্ল্যাম্প দেখে বোঝা যায় আগে ওগুলোতে দরজা ছিল। ফেটে চৌচির সিঁড়ি বেয়ে উঠে ভিতরে উঁকি দিলাম। ঘরের মেঝে গাছের মরা পাতা, ভাঙা ইটের টুকরো ও ধুলো বালিতে একেবারে বোঝাই। হঠাৎ চোখে পড়ল লাল সাদা পাথরের মেঝের এক কোণে কালো রঙের স্বস্তিকা আঁকা। স্বস্তিকার চার বাহুতে থেবড়ে বসে আছে হিন্দু ধর্মের চার প্রধান দেবদেবী, আর এদের চারজনের মাথার উপর চার পা রেখে দাঁড়িয়ে আছে এক গাভী। তার পিঠের উপর কৃষ্ণের কাটা মাথা হাতে বসে আছে এক মহিষাসুর। পুরো চিত্রটা 6 কোণা একটা লাল তারার ভেতরে আঁকা। তা হলো কি, হঠাৎ ওই বৃত্তটা থেকে বাতাসের ছোট্ট একটা ঘূর্ণি উঠল। শুকনো পাতা, ধুলোবালি, পাখির পালক ঘুরপাক খেতে লাগলো ঘূর্ণির ভেতর। আস্তে আস্তে একটা মানুষের আকৃতি পেল ঘূর্ণিটা। লোল চর্ম সর্বস্ব এক বুড়ো, গায়ে কোনো কাপড় চোপড় নেই, মাথায় জট পাকানো চুল, নীলচে লম্বা দাড়ি, হলদেটে চামড়া। দেখলাম সম্পূর্ণ নগ্ন ওই বুড়ো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। বুড়োর দৃষ্টি থেকে যেন চোখ ফেরাতে পারা যাচ্ছে না। সে এক ঘোর লাগা অবস্থা হলো আমার। বারান্দা পেরিয়ে পায়ে পায়ে এগিয়ে যেতে লাগলাম দরজার দিকে। যেতেই হবে ওই ন্যাংটো বুড়োর কাছে যেভাবেই হোক। চৌকাঠ পেরিয়ে ঘরের ভেতর পা রাখবো, এমন সময় মেয়েলি গলায় পেছন থেকে কে যেন ডাকলো আমাকে। ঘোর কেটে গেল তৎক্ষণাৎ। ঝট করে পেছনে তাকালাম, কেউ কোথাও নেই। দূরে শিমুল গাছের ডালে বসে একটা ঘুঘু ডাকছে। বিশ্বাস করুন, জীবনে এত ভয় কখনো পাইনি। তখনই লাফিয়ে চলে এলাম বারান্দা থেকে। পিছন ফিরে আর তাকানোর সাহস হয়নি। এক দৌড়ে প্রাসাদের সামনে এসে দেখি জলিল স্যার সবাইকে একটা করে টোস্ট বিস্কুট দিচ্ছেন। এই স্যার সমাজবিজ্ঞান ও বাংলা পড়াতেন। ইনি ক্লাসে কিছু পড়ান না, শুধু পড়া ধরেন, আর প্রশ্নের উত্তর দিতে না পারলে পিঠের ছাল চামড়া সব তুলে ফেলেন। একবার কি হয়েছিল, বাংলা ক্লাসে দূরের পাল্লা কবিতা, যাকে আমরা বলতাম ছিপখান তিন দাঁড়, পুরোটা মুখস্থ বলতে না পারায় আমাকে এত জোরে চড় মারলেন যে 3 দিন ধরে কানের ভেতর ঝিঝি পোকা ডেকে গেল। তা আমার তখন বুক কাঁপছে। তারপরও এই দুর্মুষ জলিলের কাছ থেকে বিস্কুট নিলাম। দুর্মুষ বললাম এই কারণেই যে স্কুলের ছেলেরা স্যারকে এই নামেই ডাকত। তা বিস্কুট খেয়ে আমরা সবাই আরো 1 রাউন্ড পানি খেলাম, আর এর পরপরই পেট নেমে গেল আমার। দাঁড়িয়ে থাকতে না পেরে শুয়ে পড়লাম গাছের নিচে। আমার অবস্থা দেখে খেপে গেলেন জলিল স্যার। সবাইকে শুনিয়ে বললেন এইসব উটকো ঝামেলা তার একেবারেই পছন্দ না। ক্লাস 10-এর এক ছাত্রকে দিয়ে লোকাল বাসে বাড়ি পাঠিয়ে দিলেন আমাকে। আমাদেরই পাড়ার ছেলে। তার আর পিকনিক খাওয়া হলো না। এরপর 1 মাস কালা জ্বরে ভুগলাম। ঘুমালেই হলদেটে ঝুলঝুল চামড়ার এক কুৎসিত নগ্ন বুড়োকে দেখতে পেতাম। সন্ধ্যের পর একা থাকতে ভয় করত। উনি থামতেই আমি বললাম, বৃন্দাবন বাবু, আপনি এটাকে অতি প্রাকৃত ঘটনা কেন বলছেন? ওটা একটা হ্যালুসিনেশন। এই কাহিনীর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হলো ওই নগ্ন বুড়ো। সব দেশেই ভয়ানক বিকৃত রুচির কিছু বুড়ো থাকে। এরা শিশুদের সাথে নানা রকমের নোংরা কাজকর্ম করে। যৌনতা বিষয়ে শিশুদের কোনো ধারণা থাকে না। তাদের কচি মনে গভীর ছাপ ফেলে এইসব জঘন্য কাজকর্ম। একটা ঘটনা বলি। ক্লাস 9-এ উঠে আমরা আগের বছরের ফেল করা এক ছাত্রকে পেলাম। প্রত্যেক ক্লাসেই এরকম 1-2জন থাকে, তবে এর ব্যাপারটা একটু আলাদা। এই ছেলেকে দিয়ে তাদের পাড়ার এক বুড়ো পায়ু মৈথুন করাতো।
বারংবার এই ঘটনা ঘটার পর তীব্র অপরাধবোধে ভুগতে শুরু করে ছেলেটি। পরে বহুদিন ঘরে আটকে রেখে তার মানসিক চিকিৎসা করাতে হয়েছিল। হয়তো ছোটবেলায় আপনিও ভিকটিম হয়েছিলেন। জি না, একমাত্র সন্তান হিসেবে আমি বড় হয়েছি কঠিন বেষ্টনীর ভেতরে। বাড়িতে মা সারাক্ষণ চোখে চোখে রাখতেন। বাইরে বের হলে সাথে বয়সে বড় কেউ না কেউ থাকতই। তবে এর পরের ঘটনাগুলো শুনলে আপনার কাছে বিষয়টি আরও স্বচ্ছ হবে। পরে আবার কি ঘটনা ঘটল, সেই বুড়োর পরিচয় জানতে পারলেন? সত্যি কথা বলতে কি, ব্যাপার কিছুটা সেই একই রকম। 1 বছর পরের ঘটনা। আমি তখন ক্লাস 7-এ পড়ি। সেই সময় গরমের ছুটিতে মা আমাকে নিয়ে বেড়াতে গেলেন নানা বাড়ি রামপুর বোয়ালিয়ায়। রাজশাহী বগুড়ার মাঝখানে এক প্রত্যন্ত অঞ্চল এটি। প্রত্যন্ত অঞ্চল হলেও খুব বিখ্যাত। সন্ধ্যের সময় অভ্যেস মতো মায়ের আঁচল ধরে বসে আছি দেখে বড় মামা মাকে জিজ্ঞেস করলেন, কিরে রমা, বেনু এত ভয় পাচ্ছে কেন? মামাকে ভেঙে চুড়ে সব কিছু জানালেন মা। তখন মামা বললেন, সিধু জ্যাঠার কাছে নিয়ে যাব কালকে, দেখি উনি কি বলেন। পরদিন বিকেলের দিকে বড় মামা আমাকে সিধু জ্যাঠার কাছে নিয়ে গেলেন। ওই এলাকায় সবচেয়ে পুরনো আর বড় বংশই মামাদের বংশ। এই সিধু জ্যাঠা আমার নানার ভাই। ইনি দিনে করেন কবিরাজি আর রাতে মহাকাল দেবীর পুজো। গাঁয়ের লোকেরা তাকে মনে করেন তান্ত্রিক। ভালো জ্যোতিষী হিসেবে নাম ডাক আছে। মন্দিরের কাছাকাছি সেবায়েতের যে পোড়ো বাড়ি ছিল, সেই বাড়ির ভিটের ওপরই বাড়ি করেছিলেন সিধু জ্যাঠার পরদাদা। সেই বাড়িও বলতে গেলে অনেক আগের। জ্যাঠা বিয়ে শাদী করেননি। তার এক বাল্য বিধবা বোনকে নিয়ে একাই থাকতেন সেই জড় ভরত বাড়িটাতে। দেখলাম জ্যাঠার পরনে লাল শালু, লম্বা দাড়ি, কাঁচা পাকা চুল, মাথার উপর চূড়ো করে বাঁধা, কপালের মাঝখানে রক্ত তিলক। রাত জেগে জেগে চোখ লাল, পোচ পোচ কালি জমেছে চোখের নিচে, সম্পূর্ণ অনুভূতি শূন্য মরা মাছের চোখ। ওগুলোর দিকে তাকালে ধড়াস করে ওঠে বুকের ভেতর। ঘরের দাওয়ায় মাদুরে বসে ঝকঝকে কাঁসার বাটিতে নারকেল কোড়া দিয়ে গুড় মুড়ি খাচ্ছেন সিধু জ্যাঠা। বড় মামাকে দেখে বললেন, বনস্পতি যে, তা এদিকে কি মনে করে? জ্যাঠা, এ হলো রমার ছেলে বৃন্দাবন। বিড়ালদাহ থেকে কালই এখানে এসেছে, ভাবলাম আপনার কাছে নিয়ে আসি। সিধু জ্যাঠা তার ইলিশ মাছের চোখ দিয়ে দেখলেন আমাকে, বললেন, আয় মাদুরে বস, দেখি দে তোর বাঁ হাতটা। ঠান্ডা নরম হাত দিয়ে আমার বাঁ হাতের তালু মেলে ধরলেন। কিছুক্ষণ পর বললেন, কি ছেলে, রাতে ভয় লাগে? ন্যাংটা বুড়োর কথা মনে পড়ে? মামা কিছু বুঝলেন না, তবে আমার গায়ের রোম দাঁড়িয়ে গেল। এ লোক অন্তর্যামী নাকি? বড় মামাকে কাছে ডেকে বললেন, বনস্পতি, এই দেখ তোর ভাগ্নের হাত দেখ, এর তো তেনার দর্শন পেয়েছে রে। কার দর্শন হয়েছে জ্যাঠা? হাতেই বা কি দেখলেন? তোর ভাগ্নে এই বৃন্দাবন জন্মেছে এক বিশেষ তিথিতে। তুই তো কিছুই শিখলি না, সারা জীবন শুধু মেচ্ছদের গোলামি করলি। এর বাঁ হাতের তালুর দিকে চেয়ে দেখ, দেখ চন্দ্রের ক্ষেত্র থেকে এই যে রেখাটা উঠে মঙ্গলের কাছে ধনুকের মতো বাঁক নিয়ে বুধের নিচের দিয়ে থেমে গেছে। অতি বিরল রেখা এটি। জাতকের হাতে এই বিশেষ রেখাটি থাকলে অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী হয় সে। বরেন্দ্র সবচেয়ে বড় তান্ত্রিক হল রানী ভবানীর ঠাকুরদা রাজা সূর্যনারায়ণ। বহুকাল আগের কথা, সেই সব তান্ত্রিকের গুরু। এই রেখা তার হাতে ছিল। এরই সাথে দেখা হয়েছে তোর ভাগ্নের, আর সেই থেকেই ভয়ে সিটিয়ে আছে বৃন্দাবন।
আমার কাছে এসে যখন পড়েছে, ভয় ভাঙিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। পরশু শুক্লপক্ষের নবমী, সারাদিন উপোস করিয়ে রাখবি তোর ভাগ্নেকে। সন্ধ্যায় ওকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে আসবি। ভয়কে পেঁদিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। সিধু জ্যাঠা ছিলেন ভয়ানক মুসলমান বিদ্বেষী, যদিও তার রোগী বেশিরভাগই ছিল ওই গোত্রের লোকেরাই। চড়া ফি আদায় করতেন তাদের কাছ থেকে। লোকে বলতো জ্যাঠা সাক্ষাৎ ধন্বন্তরী। উনি যা দাবি করতেন লোকে তাই দিত তাকে। জ্যাঠার কথা মতো সন্ধ্যার সময় বড় মামা আমাকে নিয়ে মন্দিরে গেলেন। মহাকাল দেবীর মন্দির অনেক পুরনো, বহুকাল আগে বিরাট বড় ছিল। এখন শুধু অজস্র ভাঙা দেওয়াল, পিলারের ভেতর ছোট্ট একটি ঘরই মাত্র টিকে আছে। সিধু জ্যাঠাই কোনো রকমে টিকিয়ে রেখেছেন। মহাকাল দেবীর মূর্তি মন্দিরের যে ঘরটিতে ছিল সেটি বহু আগেই জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। এর সাথে গেছে আরও অসংখ্য কামরা আর প্রকোষ্ঠ। এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে মহাকাল দেবীর মূর্তি যে ঘরখানাতে ছিল তার ঠিক পেছনের কামরাটি। সিধু জ্যাঠা সাধনা করেন ওই কামরাটিতেই। এটি তার কাছে খুবই পবিত্র এক সাধনপীঠ। কালো কোষ্ঠী পাথরে তৈরি 3 ফুট লম্বা মহাকাল দেবীর মূর্তি। চোখ ফেরানো যায় না, এত সুন্দর। তবে এর ভেতরে কোথায় যেন এক ভয়ঙ্কর নিষ্ঠুরতা লুকিয়ে আছে। সাদা একটা থান পরিয়ে মূর্তির সামনে চিত হয়ে শোয়ালেন আমাকে সিধু জ্যাঠা। আমার মাথাটা রাখলেন মূর্তির পায়ের কাছে। চোখ মেলে তাকাতেই দেখলাম দেবী সরাসরি তাকিয়ে আছেন আমার দিকে। জ্যাঠা বললেন, ভয় পাস নে বৃন্দাবন, চোখ দুটো বন্ধ করে খুব আস্তে আস্তে শ্বাস নে। নে, মুখটা একটু হাঁ কর, 2 চামচ ওষুধ খাওয়াবো তোকে। ভীষণ তেতো কি একটা খাওয়ালেন আমাকে জ্যাঠা। কিছুক্ষণ পর মনে হলো আস্তে আস্তে খুব গভীর কোনো গর্তে পড়ে যাচ্ছি। হঠাৎ দেখলাম আলো ঝলমলে একটা সবুজ ঘাসে ঢাকা উপত্যকায় দাঁড়িয়ে আছি। সামান্য দূরে ছোটখাটো একটা পাহাড়ের চূড়ার লাল আর সোনালী রঙের অপূর্ব এক বৌদ্ধ মন্দির বিকেলের আলোয় চকচক করছে। পেছনে সাদা ধপধপে বরফে ঢাকা হিমালয়ের অসংখ্য পাহাড় চূড়ো। বরফে রোদ লেগে রংধনুর 7 রং বেরোচ্ছে। ঢং ঢং করে ঘন্টা বাজতে লাগলো মন্দিরটাতে। মন্দিরের সিঁড়িতে পা রাখবো এমন সময় খানিকটা দূরে একটা পাহাড়ের গুহা থেকে গলগলিয়ে ধোঁয়া বেরিয়ে আসতে দেখলাম। লক্ষ্য করলাম ধোঁয়াগুলো আকাশে উঠতে উঠতে পৌরাণিক গল্প উপকথার বিভৎস সব প্রাণীর আকৃতি নিচ্ছে। খুব কৌতূহল হলো কি হচ্ছে ওখানটাতে। গুহার কাছাকাছি যেতেই ধূপ আর পোড়া ঘিয়ের গন্ধ পেলাম। গুহাটা সুড়ঙ্গের মতো সামনে এগিয়ে ডানে বাঁক নিয়েছে, আর এই বাঁকের কাছেই আলো ছড়াচ্ছে একটা জ্বলন্ত মশাল। চারদিক ঝকঝকে তকতকে। বাঁক ঘুরে দেখলাম গম্বুজের মতো ছাদওয়ালা গোলাকার বিরাট এক হলঘরের মতো। হলঘরের এখানে সেখানে পুড়ছে আরো অনেক মশাল। সামনেই গুহার দেওয়াল কুদে বানানো চওড়া ধূসর বেদির উপর কালো কুচকুচে পাথরের একটা বড় মূর্তি। লাল চুনি পাথরের চোখ, কোঁকড়ানো চুল, চওড়া কপাল আর পাকানো শরীর। পাতলা ঠোঁটে তাচ্ছিল্যের হাসি। মূর্তিটি অসম্ভব রকমের জীবন্ত। বেদির সামনে মেঝের উপর গোল বৃত্তের ভেতর 6 কোণা একটা তারা আঁকা। তার উপর পদ্মাসনে হোমের আগুন জেলে মন্ত্র উচ্চারণ করছে এক বৃদ্ধ। কোমরের উপর থেকে গা খালি, মশালের আলোয় চকচক করছে শরীরের ফর্সা চামড়া। নিখুঁত কামানো মাথা, শরীরের কোথাও একটা লোম পর্যন্ত নেই। বিচিত্র এক ভাষায় গম্ভীর স্বরে অনর্গল মন্ত্রপাঠ করছে পুরো। মনে হলো গভীর রাতে ধনের স্ত্রীর আগে বাঁশি বাজছে দূরে কোথাও। একটা ঘোরের ভেতর চলে গেলাম আমি। পুরোহিত আর বেদির মাঝখানে
জল ভর্তি সবুজ পাথরের সবাধারে একটি একটি নগ্ন তরুণীর লাশ ভেসে থাকতে দেখলাম। পুরোহিতের বাঁ দিকে দাঁড়িয়ে সাদা থান পরা এক যুবতীকেও মন্ত্র উচ্চারণ করতে দেখলাম। মেয়েটির কোমর অবধি কোঁকড়ানো এলোমেলো চুল, ধবধবে সাদা সুডৌল বাহু, গোলগাল পায়ের গোছা, ছোট্ট পাতলা দুটো পাতায় সরু নিপুণ আঙুল, গোলাপি নখ ডেবে আছে সাদা তুলতুলে মাংসের ভেতর। মেয়েটির চুলের প্রান্ত বেয়ে 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি গড়িয়ে পড়ে নিতম্বের কাছে কাপড় ভিজিয়ে ফেলেছে। কিছুক্ষণ আগেই স্নান করেছে বোধহয়। বুকের কাছে 2 হাত জড়ো করে গভীর মনোযোগ দিয়ে মন্ত্র উচ্চারণ করছে সে। মেয়েটিকে অসাধারণ সুন্দরী বললেও কম বলা হয়। এমন একটি মেয়ের সাথে সারা জীবনে অনেকের একবারও দেখা হয় না। মুখের দিকে তাকিয়ে মনে হলো এ যেন সাক্ষাৎ সরস্বতী। পায়ে পায়ে এগিয়ে গিয়ে তান্ত্রিকের ডান পাশে বসে পড়লাম। ওই সন্ন্যাসী আমাকে কিছুই বলেনি, তবুও বুঝতে পারলাম এই বৈশালী নগরের রাজপুরোহিত চিত্রকূট। আর এই যুবতী হলো বৈশালী রাজকন্যা স্বর্গামিত্রা। আর এই মূর্তিটি আদি পিশাচ দেবতা আহুরার। মন্ত্র পড়তে পড়তে হঠাৎই চিত্রকূট আমার বাঁ হাতটা ধরল। মেঝেতে আঁকা তারার মতো কাঠের একটি তারা আমার হাতের তালুতে রেখে হাতের মুঠো বন্ধ করল। ঠিক তখনই স্বর্গামিত্রাকে 8টা কস্তুরী মৃগনাভি একদলা কর্পূর হোমের আগুনে নিক্ষেপ করতে দেখলাম। হোমের আগুন তৈরি হয়েছে চন্দন কাঠ দিয়ে। চারদিকের বাতাসে চন্দন পোড়ার মিষ্টি সুবাস। চিত্রকূট আর স্বর্গামিত্রার মন্ত্র উচ্চারণের শব্দ এখন চাপা ও গম্ভীর। লক্ষ্য করলাম সবুজ সবাধারের ভেতরকার তরুণীর লাশটি শটান দাঁড়িয়ে গেল। পানিতে ভিজে ভিজে ওটার শরীরের চামড়া নীলচে হয়ে গেছে। পেছন দিকে বেঁকে গেল লাশটার মাথা, খুলে হাঁ হয়ে গেল মুখ। আর এই খোলা মুখ থেকে ঝলকে ঝলকে বেরোতে থাকলো তীব্র আলোর রশ্মি। গম্বুজ ভেদ করে অনন্ত নক্ষত্রবীতি স্পর্শ করল সেই আলোর শিখা। একই সাথে লাশের শরীর থেকে নীলচে আলোর ঢেউ বেরিয়ে ভাসিয়ে নিয়ে গেল পুরো গুহা। এরই ভেতর দেখলাম জীবন্ত হয়ে উঠেছে আহুরার মূর্তি। আগুন গরম ইস্পাতের মতো জলজল করছে চুনির চোখ। একতাল আধার হয়ে বেদি থেকে নেমে এলো পিশাচ দেবতা। বজ্রপাতের গুম গুম শব্দে গুহার দেয়াল কাঁপতে লাগলো থর থর করে। সেই জমাট বাঁধা অন্ধকার এগিয়ে এসে চিত্রকূটের দেহ ভেদ করে গম্বুজের চূড়াকে দুভাগ করে মিলিয়ে গেল আকাশে। চারদিক থেকে ভেসে এলো কানে তালা ফাটানো বিকট হা 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 শব্দ। তরুণীর লাশ, সবাধারের পানি সব উধাও। 6 কোনা তারাটির মাঝে শুধু পড়ে আছে চিত্রকূটের পরিধেয় সাদা কাপড়। অদৃশ্য থেকে কে যেন বলল, ভয় পেও না, এখন থেকে আমাকে সব সময় কাছে পাবে তুমি। দীর্ঘক্ষণ কথা বলে থামলেন বৃন্দাবন ঘটক। আমি বললাম, বৃন্দাবন বাবু, এই ঘটনা থেকে আপনি আসলে কি প্রমাণ করতে চাইছেন? এখানে অতিপ্রাকৃত কোনো কিছুই তো দেখতে পাচ্ছি না। মেক্সিকোর অ্যাজটেকরা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পেওটি নামে এক জাতীয় ক্যাকটাস সেবন করত। সাংঘাতিক হ্যালুসিনেটরি ড্রাগ এটা। আপনার সিধু জ্যাঠা কবিরাজ মানুষ, তিনি এ জাতীয় কোনো কিছুর রস খাইয়ে থাকবেন আপনাকে। এই ঘটনার পর কোনোদিনই কিন্তু আমি আর ভয় পাইনি। না পাওয়াটাই স্বাভাবিক। ভয় সম্পূর্ণ মানসিক ব্যাপার। আপনাকে সম্মোহিত করে স্ট্রং সাজেশন দিয়েছিলেন আপনার সিধু জ্যাঠা। পুনরায় ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। এ কথার কোনো জবাব না দিয়ে বৃন্দাবনবাবু তার বাঁ হাতটি আমার দিকে এগিয়ে দিলেন। চেয়ে দেখলাম তার হাতের তালুর ঠিক মাঝখানে গাঢ় লাল রঙের 6 কোনা একটি তারার ছাপ আঁকা, যেন ওখানটাতে উল্কি করিয়েছেন। যে বিষয়টিতে আমার সবচেয়ে বেশি খটকা লাগলো সেটি হলো তারার 6টি কোণ। আধুনিক তারা সবাই 5 কোনা। 6 কোণ তারা ব্যবহার হতো সহস্র বছর আগে। কেউ যদি এর হাতে ট্যাটুও করে থাকে তাহলে ওই তারা 5 কোনা হওয়ার কথা।
ছয় কোনোভাবেই নয়। আমি বললাম, বাবু সবই না হয় বুঝলাম, কিন্তু প্রশ্ন একটা থেকেই গেল। সেটা হলো, এসবের সাথে পালি ভাষার সম্পর্কটা আসলে কোথায়? ওই ব্যাপারটি জানতে হলে আপনাকে আরও কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে। এই রাম কাহিনী এখনো শেষ হয়নি। হাত ঘড়ির দিকে চেয়ে দেখলাম রাত 8:30 বাজে। প্রায় 3 ঘন্টা হলো বাঁধের উপর বসে আছি। নদীর জোরালো হাওয়ায় ভিজে ভিজে লাগছে শরীর। খিদেও পেয়েছে খুব। হিলহিলে ঠান্ডা বাতাস দিচ্ছে, মনে হয় ঝেঁপে বৃষ্টি আসবে। বৃন্দাবন ঘটককে বললাম, বাবু চলেন মিউজিয়ামের গেস্ট হাউসে যাই, ওখানে বাবুর্চি আছে, তাদেরকে বললেই খাবার দাবার রান্নাবান্না করে দেবে, আজকে রাতে আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন। ভেবেছিলাম বৃন্দাবন ঘটক রাজি হবেন না, কিন্তু বাস্তবে উল্টোটা হলো। বাবু আমার সাথে যাওয়ার জন্য রাজি হয়ে গেলেন। গেস্ট হাউসে পৌঁছতে পৌঁছতে রাত 9:30 বাজল। আমার সাথে যারা ছিলেন তারা সবাই ডিনারে। বাবুর্চিও রান্নাঘর সাফসুতরো করে তালা টালা দিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি। তার হাতে 150 টাকা দিয়ে বললাম মুরগির ঝোল, সরু চালের ভাত, ডাল আর ভাজি করে দেওয়ার জন্য। আরও বললাম, যদি খুশি করতে পারো তাহলে আরও 20 টাকা বকশিস পাবে। সে সময়ে 150 টাকা বেশ ভালো টাকা। বাবুর্চি বেশ চালাক চতুর লোক। রান্নায় বসার আগেই আমাদের 2 কাপ চা দিয়ে গেল। একটু পুরনো বাংলো টাইপের বাড়িকে গেস্ট হাউস বানানো হয়েছে। চা নিয়ে বেতের চেয়ার পেতে আমরা দুজন বারান্দায় বসলাম। আকাশে মেঘের ঘন ঘটা, কড়কড় করে একটা বাজ পড়ল কাছেই কোথাও। সেই সাথে চলে গেল কারেন্ট। শুরু হলো দমকা বাতাস। একই সঙ্গে বাংলোর টিনের চালে বড় বড় ফোঁটায় চড়চড় শব্দে বৃষ্টি পড়তে লাগল। নিকষ কালো অন্ধকারে ডুবে গেলাম। বৃন্দাবন বাবু আবার তার কাহিনী শুরু করল। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু গলা শুনতে পাচ্ছি। এই ঘটনার পর সিধু জ্যাঠার সাথে আমার খুব ভাব হয়ে গেল। প্রতিদিন বিকালে যাই তার কাছে। নানান গল্প কাহিনী শোনান জ্যাঠা আমাকে। একদিন শোনালেন রামপুর বোয়ালিয়ার ঘটনা। বললেন, তুই জানিস না বৃন্দাবন, এই রামপুর বোয়ালিয়া এক পুরনো জনপদ। 1200 সালের শেষের দিকে এদেশে মুসলমান দরবেশরা দলে দলে আসতে শুরু করে। শাহ তুরকান নামে এক আউলিয়া এসে এখানে ইসলাম প্রচার করতে শুরু করলেন। সেই সময়ে ওই এলাকায় শাসন করত তান্ত্রিক রাজা অংশুদেব চক্রবর্তী আর তার ভাই খেজুরচন্ড। এরা পুজো করত মহাকাল দেবী নামে এক জাগ্রত প্রতিমা। এই দেবীকে তুষ্ট করার জন্য তান্ত্রিক রাজারা এই বছর তার দেবীতে নারী ও শিশু বলি দিত। এই রাজাদের সাথে তুরকান শাহর যুদ্ধ বাঁধল। তুরকান শাহর পক্ষে থাকলো অন্যান্য দরবেশ, অসংখ্য অনুসারী। তান্ত্রিক রাজাদের সৈন্যরা প্রথমে হেরেই যাচ্ছিল। খবর পেয়ে তান্ত্রিক রাজা অংশুদেব সন্ধ্যার সময় মহাকাল দেবীর বেদিতে এক অল্প বয়সী মা আর তার 10 মাসের শিশুকে একসাথে উৎসর্গ করল। রাতে দেবী স্বপ্নে দেখা দিয়ে বললেন, পরদিন আবার যখন যুদ্ধ শুরু হবে তখন বলি দেওয়া খড়গটি নিয়ে রাজাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। তবে দুপুর হওয়া পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। দুপুরে যুদ্ধের ময়দানে নামাজ পড়তে দাঁড়াবেন তুরকান শাহ। এটা মুসলমানদের অবশ্য কর্তব্য। এই সময় পশ্চিম আকাশের দিকে তাকিয়ে অংশুদেব যদি দেখে 3টে শকুন চক্রাকারে ঘুরছে, তাহলে সাথে সাথেই আঘাত হানবে সে। পরদিন সকালবেলা আবার যুদ্ধ শুরু হলো। রাজার সৈন্য মরতে লাগলো কাতারে কাতারে। দুপুর নাগাদ তুরকান শাহর বাহিনী রামপুরের প্রায় কাছাকাছি চলে এল। রাজধানীর পতন হবে যে কোনো মুহূর্তে। ধৈর্য হারালো না রাজা। অক্ষরে অক্ষরে পালন করল দেবীর নির্দেশ।
পশ্চিম আকাশে শকুন চোখে পড়তে খড়গ হাতে নিয়ে কালো কুচকুচে মাদি ঘোড়ায় চেপে তুর্কান শাহ বাহিনীর কেন্দ্র লক্ষ্য করে ছুটে গেল অংশুদেব। দরবেশের যোদ্ধারা দেখল অন্ধকার ছায়ার মতো কি একটা তাদের পাশ কাটিয়ে প্রচন্ড বেগে ছুটে যাচ্ছে। তুর্কান শাহ তখন রুকুতে। জয় মা মহাকাল দেবী বলে খড়গের এক কোপে দরবেশের ধর আর মাথাটা আলাদা করে ফেলল তান্ত্রিক রাজা। ঠিক সেই মুহূর্তেই শোনা গেল বজ্রপাতের প্রচন্ড শব্দ। ঘনিয়ে এলো আঁধার। তুর্কান শাহর বাহিনী অবাক হয়ে দেখল দরবেশের মাথা শূন্যে উঠতে উঠতে চলে গেল বহু দূরে, হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। মহাকাল দেবীর জয় বলে ছুটে এলো রাজার সৈন্যরা। নতুন মনোবল নিয়ে ঝাঁপিয়ে পড়ল তুর্কান শাহর বাহিনীর ওপর। কচু কাটা হয়ে গেল সব দরবেশ আর নতুন যারা মুসলমান হয়েছে। যুদ্ধ শেষ হলে রাজার ভাই খেজুরচন্ড মহাকাল দেবীর তান্ত্রিক পুরোহিতদের নিয়ে তুর্কান শাহর লাশ উঠিয়ে আনার চেষ্টা করছিল। উদ্দেশ্য দেবীর বেদিতে লাশ উৎসর্গ করা। তবে সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি। হাতি দিয়ে টেনেও লাশ ওঠাতে পারেনি তান্ত্রিকেরা। বাধ্য হয়ে গভীর এক গর্ত খুঁড়ে লাশ পুঁতে ফেলে তারা। ওখানে এখন তুর্কান শাহ শাহীদের মাজার। এরপর কেটে গেল বহুদিন। তান্ত্রিক রাজা অংশুদেব আর খেজুরচন্ড ততদিনে কিংবদন্তিতে পরিণত হয়েছে। রাত দিন চলছে মহাকাল দেবীর পুজো আর নরবলি। ঠিক সেই সময়ে দেখা দিল আরেক দরবেশ। এর নাম শাহ মখদুম রোশ। ইনি সাদা কাপড়ে সব সময় মুখ ঢেকে রাখতেন। তার আসল চেহারা কেউ কখনো দেখেনি। স্বয়ং বড় পীর আব্দুল কাদের জিলানির পরদাদা। তুর্কান শাহ হত্যার প্রতিশোধ নিতে বদ্ধপরিকর শাহ মখদুম। অংশুদেব আর খেজুরচন্ডের সাথে তার সংঘর্ষ হয়ে উঠল অনিবার্য। তবে রূপস তুরফান শাহের মতো ভুল করলেন না। তিনি জানতেন মহাকাল দেবীর পুজো করে করে দেবীর কৃপায় অংশুদেব এক অনন্য শক্তির অধিকারী। এর মুখোমুখি হতে হলে তান্ত্রিকদের বিষয়ে ব্যাপক জ্ঞান আছে এমন ব্যক্তির পরামর্শ দরকার। ভাগ্য ভালো ছিল দরবেশের। বাংলায় তখন ইসলাম প্রচার করছেন শাহ সুলতান মাহিসওয়ার। তান্ত্রিকের জম এই সুফি দরবেশ। ইনি এদেশে এসেছিলেন পানিপথে, মাছের আকারের একটা নৌকোয় করে। লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল দরবেশ মাছের পিঠে চড়ে এসেছেন। তার নাম হয়ে গেল মাহিসওয়ার। চিটাগাঙে পা রেখে তিনি জানতে পারেন নোয়াখালীর দক্ষিণে সমুদ্র পাড়ে হরিরামনগর বলে এক সমৃদ্ধ নগরী আছে। এখানকার রাজা বলরাম অতি বড় তান্ত্রিক এবং ভয়ানক অত্যাচারী। দরবেশ বুঝলেন জনগণের মন জয় করতে হলে এই অজেয় রাজাকে যুদ্ধে হারিয়ে আমজনতার সামনে এর শিরচ্ছেদ করতে হবে। তান্ত্রিকদের শক্তির অন্যতম প্রধান উৎস হল তারা যে দেবী মূর্তির পুজো করে সেই দেবী মূর্তি যুগের পর যুগ অসংখ্য নরবলি, মন্ত্র সাধনা, হোম আর পুজোর পরই কেবল ধীরে ধীরে প্রাণ প্রতিষ্ঠা হয়। এরা জাগ্রত হয়ে ওঠে। এসব মূর্তির সামনে রেখে মন্ত্রপুত করা হয় ত্রিশূল কিংবা খড়গ। প্রায় অজেয় হয়ে ওঠে এই সব বিশেষ অস্ত্রের মালিকেরা। দরবেশরা প্রচুর অর্থের বিনিময়ে কোনো দুর্বল চরিত্রের অর্থলোভী তান্ত্রিক পুরোহিতকে দলে ফেরাতেন।
বলরামের বেলায় বিশ্বাসঘাতকতা করেছিল তার এক মন্ত্রীও। আউলিয়ারা কোরবানি করা বকনা গরুর রক্ত তামার পাত্রে ধরে রাখতেন। দরবেশদের কথা মতো গোরক্ত দিয়ে দেবীর চরণ ভেজাত দলছুট পুরোহিত। এরপর তারা ওই রক্ত ছিটিয়ে দিত মন্দিরের চারপাশে। মন্ত্রপুত ত্রিশূল বা খড়গ রাখা হতো দেবীর পায়ের কাছে। গৌরক্ত মাখিয়ে দেওয়া হতো ওগুলোতেও। এই কাজগুলো সমাধান হওয়ার পরই চালানো হতো আক্রমণ। তান্ত্রিক রাজারা যুদ্ধক্ষেত্রে গিয়ে হতভম্ব হয়ে দেখত দেবীর কোনো শক্তি কাজ করছে না। মুসলমান যোদ্ধাদের কাছে সম্পূর্ণ অসহায় তারা। যুদ্ধে পরাজিত রাজা আর তার সেনাপতিদের শিরচ্ছেদ করা হতো মন্দিরের সামনেই। তান্ত্রিকতার বিনাশ, সুফিবাদের সূচনা। শাহ মখদুম রূপসমসুহারের পরামর্শে প্রচুর অর্থের বিনিময়ে অংশদেবের প্রধান পুরোহিতের শ্যালক পঞ্চানন পাণ্ডেকে হাত করলেন। অবশ্য এর পেছনে অন্য ঘটনাও আছে। 40 জন স্ত্রীর গর্ভে অংশদেবের 50টা ছেলে মেয়ে জন্মেছিল। এদেরই মধ্যে এক মেয়ে ছিল অনন্য সুন্দরী। মেয়েটিকে দেখে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে পঞ্চানন। প্রেম নিবেদন করে বসে। সাধারণের জন্য রাজার মেয়েকে বিয়ে করা কিংবা তার সাথে প্রেম করার শাস্তি মৃত্যুদণ্ড। প্রধান পুরোহিতের মুখের দিকে তাকিয়ে অংশুদেব পঞ্চাননকে শুলে চড়ালো না বটে, তবে তার নাক কান কেটে দিল। প্রতিহিংসায় দ্বিতীয়বার হুঁশ হারালো পঞ্চানন। অংশুদেবকে ঝাড়ে বংশে শেষ না করে তার শান্তি নেই। তারপর যা হওয়ার তাই হলো। শাহ মখদুম রূপসের সাথে যুদ্ধে হেরে গর্দান হারালো অংশুদেব আর তার ভাই খেজুরচন্ড। রাজার মেয়েটিকে পেতে চেয়েছিল পঞ্চানন, তবে শাহ মখদুম রূপস তাতে রাজি হননি। ঘটনাটা জানাজানি হয়ে যেতে পারে এই ভয়ে টাকা পয়সা দিয়ে সে পালিয়ে গিয়েছিল বহু দূর কোশল রাজ্যে। আত্মগোপন করে থাকা রাজার অনুসারী কিছু তান্ত্রিক বিষয়টি আঁচ করতে পেরে এক রাতে প্রধান পুরোহিতের বাড়ি আক্রমণ করে ওটাতে আগুন ধরিয়ে দেয়। বহুদিন ওই ভিটে ছিল পরিত্যক্ত। এর অনেক দিন পর ওখানে আবার বাড়ি তৈরি করে ওই পুরোহিতের বংশধরেরা। ওই পুরোহিতেরই নাতির নাতি তোষ্য নাতি হলো তোদের এই সিধু জ্যাঠা। বুঝলি বৃন্দাবন? সিধু জ্যাঠা নানান ধরনের তত্ত্ব কথাও শোনাতেন। একদিন বললেন, এই জগৎ সংসার হলো ভালো আর মন্দের যুদ্ধক্ষেত্র, শম্ভ নিশম্ভের লড়াই। কে ভালো কে মন্দ সেটি নিয়ন্ত্রণ করে নিয়তি। তোর কথাই ধর, যদি ওই বৌদ্ধ মন্দিরে যেতিস, তুই হতি লোকনাথ বাবার মতন বিরাট সাধু। সেখানে না গিয়ে তুই গেলি চিত্রকূটের গুহায়। বদলে গেল তোর নিয়তি। তোর পথ হলো পিশাচ সিদ্ধ তান্ত্রিকের। আমার কথা শোন, এই লাইনে এসেই যখন পড়েছিস তখন ভালো করে তন্ত্র মন্ত্র শেখ। তবে এজন্য তোকে সবচেয়ে আগে শিখতে হবে পালি। এ হচ্ছে গৌতম বুদ্ধের ভাষা। থিরুরা দাবি করে দুনিয়ার পালির মতো নিখুঁত কোনো ভাষা নেই। পৃথিবীর সব কিছু বদলে যেতে পারে, শুধু পরিবর্তন হয় না পালির। দেবতা অপদেবতা, আল্লাহ, ভগবান, ঈশ্বর
কেউই মূর্খের প্রার্থনা পছন্দ করে না। প্রার্থনা হতে হবে সুমধুর, প্রাঞ্জল, হৃদয়গাহী, যার ভাষা হবে নিখুঁত। জানিস তো, ইউরোপ আমেরিকায় শয়তানের পুজো করতে ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। আয়, আজ থেকে তোকে পালি শেখায়। সেই আমার পালি ভাষায় হাতে খড়ি। খুব ধীরে ধীরে বছরের পর বছর ধরে পালি শিখলাম। তান্ত্রিকদের লেখা পুঁথিও পড়লাম বিস্তর। আদিকালের পুঁথি পাণ্ডুলিপিতে সিধু জ্যাঠার ঘর ভর্তি। এছাড়াও অদ্ভুত সব পুরনো জিনিস ছিল তার সংগ্রহে। আপনি আমার বাসায় যে জিনিসগুলো দেখেছেন সে সবই এই সিধু জ্যাঠার কাছ থেকে পাওয়া। অকৃতদার পুরুষ, ছেলে মেয়ে বা তিনকুলে কেউ নেই, আমাকেই সব দিয়ে গেছে। ভীষণ অভিশপ্ত জিনিস ওগুলো। পিশাচ সাধনার উপাচার হিসাবে এসব সামগ্রীর গুরুত্ব সীমাহীন। সিধু জ্যাঠার মৃত্যু হয় 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময়। ওই সময় হিন্দু প্রধান রামপুর বোয়ালিয়া খান সেনাদের অন্যতম প্রধান টার্গেট হয়ে দাঁড়ায়। রাত দিন রাজাকার, ইনফরমার আর মিলিটারির আনাগোনা। জ্যাঠার তিরিক্ষি মেজাজের কারণে অনেকেরই রাগ ছিল তার উপর। যে কোনো দিন হামলা হওয়ার সম্ভাবনা। সাবধানের মার নেই ভেবে একদিন খুব ভোরে বিরাট এক ট্রাঙ্ক মাথায় করে আমাদের বাড়িতে এসে হাজির হলেন সিধু জ্যাঠা। বোনকে রেখে এসেছেন মামাদের বাড়িতে। বিড়ালদহর কাছেই দাসুরিয়া বর্ডার দিয়ে ভারতে পালিয়ে যেতে চান। ভারতে যাওয়ার বিষয়টি তখন তত সহজ ছিল না। যাব বললেই তো আর যাওয়া যায় না। রাজাকার মিলিটারিদের চোখে ধুলো দিলেও সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য পথে প্রান্তরে ওত পেতে আছে অজস্র দালাল, চোর, ডাকাত। শরণার্থী পরিবারের সোনাদানা, টাকা পয়সা সব কেড়ে নিয়ে মা মেয়েকে সবার সামনে বলাৎকার করার ঘটনা তখন আকচার ঘটছে। যুবতী সুন্দরী মেয়ে দেখলে এরা অনেক সময় তাদের নিজেদের ফুর্তির জন্য কাছে রেখে দিত। দাদুকে বললাম, দাদু, আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। এলাকার বিশ্বস্ত কোনো দালালের সাথে আপনাকে দিতে চাই আমি। আমাদের পাড়ার কদম রসুল সেই সময় লোক পারাপার করত। জন প্রতি 2 টাকা তার রেট। তবে লোক বিশ্বস্ত। সেই ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে এর বাবার আসা যাওয়া। সিধু জ্যাঠা আমার গুরু। তার কাছ থেকে সে কোনো টাকা চায় না, শুধু পথ খরচা দিলেই হবে। জ্যাঠা ছাড়াও আরো 4 জনকে নিয়ে এক বর্ষার রাতে রওনা হলো কদম রসুল। জ্যাঠা তার 5 মণি তোরঙ্গ মাথায় করে নিয়ে যেতে চেয়েছিলেন। কদম রসুল হেসে বলল, স্রেফ টাকা পয়সা ছাড়া আর কিছুই সাথে রাখা যাবে না বাবু। ওই গন্ধমাদন মাথায় করে যেতে দেখলে আমার আপন ভাইও আপনার গলা ফাঁসিয়ে দেবে। কি আর করা, অগত্যা তোরঙ্গ আমার জিম্মায় রেখে যেতে হলো তাকে। বর্ডারে পৌঁছতে হলে 15 মাইলটা হাঁটতে হবে। তবে রাস্তা সহজ নয়। বাঁশঝাড়, ক্ষেতের আল, আমবাগান, দিঘির পাড়, বাড়ির আঙিনা এসবের ভেতর দিয়ে যাত্রা। অন্ধকারে নিতান্ত প্রয়োজন না হলে টর্চের আলো ফেলা যাবে না। ডাকাত আর লুটেরা দল হায়নার মতো ওত পেতে আছে সবখানে। সারা রাত হেঁটে ছোট্ট দলটি যখন নদীর কাছে পৌঁছল তখন ভোর হতে আর বেশি বাকি নেই। পাড়ের কাছেই লগিতে নৌকা বেঁধে অপেক্ষা করছে কদম রসুলের কন্ট্যাক্ট। একদল রাজাকার রাতের রোদ শেষে ক্যাম্পে ফিরছিল সেই সময়। ভিতুর ডিম রাজাকাররা জ্যাঠাদের দলটাকে মুক্তিযোদ্ধা মনে করে খান সেনাদের দৃষ্টি আকর্ষণের জন্য 2-3 রাউন্ড ফায়ার করে বলল। তাই ভয় পেয়ে জ্যাঠার দলের লোকেরা হুড়মুড় করে নদীতে ঝাঁপিয়ে পড়ে। কেউ একজন জ্যাঠাকেও ধাক্কা দিয়ে বসে। ভালো সাঁতার জানতেন সিধু জ্যাঠা। নৌকায় নিজে তো উঠলেনই, সেই সাথে চুলের মুঠি ধরে আরো 2 জনকে উঠিয়ে নিলেন। বাজ খাই গলায় মাঝিকে বললেন নাও ছাড়তে। জ্যাঠারা যখন মাঝগাঙে তখন পাড়ে এসে উপস্থিত হলো মিলিটারি। 2 দিন আগে মুক্তিযোদ্ধাদের এক অপারেশনে 4 জন জওয়ান হারিয়েছে তারা।
আবারও আক্রমণ হতে পারে ভেবে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। বর্ষার পদ্মা ভয়ঙ্করী, যেমন খরস্রোতা তেমনই চওড়া। অতীতের অভিজ্ঞতা থেকে খান সেনারা জানত মুক্তিযোদ্ধারা আক্রমণ শেষে নৌকা করে খুব দ্রুত রেঞ্জের আড়ালে চলে যায়। এবার মিলিটারি ন্যূনতম 1 মাইল রেঞ্জের হেভি মেশিন গান নিয়ে নদীর পাড়ে এসেছে। নৌকার মাঝখানে দাঁড়িয়ে যায় 66 ক্যালিবারের হেভি মেটাল বুলেট ছিন্ন ভিন্ন করে ফেলে তার দেহ। এসব পরে ওই কদম রসুলের কাছ থেকেই আমার শোনা। তো যাই হোক, এখন মূল ঘটনায় আসি। আগেই বলেছি নানা কথা বলতেন সিধু জ্যাঠা আমাকে। শিলাদেবীর কথাও উনিই প্রথম আমাকে শোনান। শাহ সুলতান মাহিসওয়ার পুন্ড্র রাজ্যের রাজধানী মহাস্থানগড় দখলের জন্য বদ্ধপরিকর। তখন এখানকার রাজা ছিল পরশুরাম, তবে আসল ক্ষমতা ছিল পরশুরামের বোন শিলাদেবীর হাতে। শিলাদেবী ছিল সে যুগের সব থেকে বড় তান্ত্রিক। অনিন্দ সুন্দরী এই যুবতী পুজো করত জড়াসুরের। ভয়ঙ্কর নিষ্ঠুর এই যক্ষের চরণে সে নিবেদন করেছিল নিজেকেই। মহাস্থানগড়ের জিয়তকুণ্ড শিলাদেবীকে এই যক্ষই দান করে। এই শিলাদেবী প্রায়ই ভবিষ্যতে কি ঘটবে তা দেখতে পেত। তো এই শিলাদেবী বুঝতে পেরেছিল মাহিসওয়ার জিয়তকুণ্ড ধ্বংস করবেন এবং পরাজয় অবশ্যম্ভাবী। এর থেকে মুক্তির উপায় বের করার জন্য সে এক পরিকল্পনা করে। তার খুব বিশ্বস্ত 4 জন অনুচরকে প্রাচীন আর্যদের মূলধারার যে তান্ত্রিকতা সেটির খোঁজে পাঠায়। এই 4 জনের ভেতর একজন ছিল অংশুদেবের প্রধান পুরোহিতের বড় ছেলে বজ্রযোগী। সিধু জ্যাঠার মতে বজ্রযোগীর মতো বড় তান্ত্রিক বঙ্গদেশে অতি বিরল। সিধু জ্যাঠা আমাকে এর বেশি আর কিছু বলেননি। 1973 সালের দিকে আমাদের এখানে নকশাল আন্দোলন চরমে ওঠে। মোটামুটি অবস্থা সম্পন্ন লোকেদের ধরে সর্বহারারা পটাপট মেরে ফেলতে লাগলো। এদের কেউ কেউ নানা উপদলে ভাগ হয়ে লুটতরাজ করতেও লেগে গেল। জ্যাঠার ফেলে যাওয়া তোরঙ্গে মূল্যবান কিছু আছে কিনা তা দেখার জন্য একদিন সকালে খুললাম ওটা। তোরঙ্গের ভেতর অনেক কিছুর সাথে ভেড়ার নরম সাদা চামড়ায় শুদ্ধ পালিতে লেখা স্ক্রলটি পেয়েছিলাম। বরেন্দ্র অঞ্চলে মধ্যযুগে পালি ভাষায় যত কিছু লেখা হয়েছে তার ভেতর একটি অনন্য সাধারণ লেখা এটি। আপনাকে দেখানোর জন্যই সাথে করে এটা নিয়ে এসেছি আমি। স্ক্রলটা হাতে নিতে যাবে এমন সময় বাবুর্চি এসে খবর দিল খাবার রেডি। বাইরে তাকিয়ে দেখি বৃষ্টি ধরে এসেছে, সেই সাথে কারেন্টও চলে এলো। স্ক্রল রয়ে গেল বৃন্দাবন ঘটকের হাতেই। খাওয়া দাওয়া সেরে পাশাপাশি 2টো বিছানায় শুয়ে পড়লাম আমরা 2 জন। ঘুম ভেঙে দেখলাম সকাল 9টা বাজে। পাশের বিছানা খালি। বিদায় হয়েছেন বৃন্দাবন ঘটক। সকালে উঠেই খালি পেটে পানি খাওয়া আমার অনেক দিনের অভ্যেস। বেড সাইড টেবিলে পিরিচে রাখা কাঁচের গ্লাসে পানি থাকে। পানির গ্লাস হাতে নিতে যেয়ে দেখি সেই স্ক্রলটি ওখানে রাখা। পানি খেয়ে বাথরুম সেরে স্ক্রলটা হাতে নিয়ে বসলাম। কালো কালিতে পাখির পালক দিয়ে চিকন হরফে শুদ্ধ পালিতে যে কথাগুলো লেখা সেটি সরল বাংলায় অনুবাদ করলে এই রকম দাঁড়াবে। 1223 শতাব্দে তিব্বতের নিকট তান্ত্রিক মহাপুরুষ শ্রীমান চিত্রকূট মহাশয়ের সাধন পীঠে বসিয়া আমি বজ্রযোগী এই পুঁথি রচনা করিতেছি। 1223 শতাব্দে শিলাদেবী পুন্ড্র নগরী হইতে একদল অনুচরকে তন্ত্র সাধনার বিষয়ে সম্যক অবগত হইবার অভিপ্রায়ে দিকে দিকে প্রেরণ করেন। ক্রমে 1 বৎসর কাল অতিক্রম হইল, অথচ কেহই ফিরিয়া আসিল না। অতঃপর দেবী তাহার একান্ত বিশ্বস্ত 10 জন অধ্যক্ষ পুরোহিতের মধ্য হইতে 4 জনকে পুনরায় তদভিপ্রায়ে ভারতবর্ষের চতুর্দিকে প্রেরণ করিতে মনস্থ করিলেন।
আমাদিগের চারজনকে ঋক, শাম, যজু, অথর্ব এই 4টি সাংকেতিক নামে ভূষিত করা হইল। আমি সর্বকনিষ্ঠ বিধায় আমার নাম হইল অথর্ব। আমাদিগকে 4 বৎসর কাল স্বাচ্ছন্দ্যে কাটাইবার নিমিত্তে প্রচুর অর্থ প্রদান করা হইল। একদিন অতি প্রত্যুষে আমরা 4 জন পুণ্ড্রনগরী হইতে যাত্রা করিয়া বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছাইলাম। এই স্থলে মাটির গভীরে দশভুজা দেবী সহস্রাদি গুপ্তাবস্থায় ছিলেন। আরাকানের বিতাড়িত মঙ্গত রায় ওরফে রাজা বল্লাল সেন স্থলে যাত্রা বিরতিকালে দেবী তাহাকে স্বপ্নে দর্শন দেন। বল্লাল সেন আপাদমস্তক স্বর্ণ নির্মিত দশভুজাকে উত্থিত করিয়া দেবীর সম্মানে মন্দিরটি নির্মাণ করেন। দশভুজা ঈশ্বরী নামেও পরিচিতি লাভ করিয়াছে। ঈশ্বরী বহুকাল ভূমিতলে গুপ্ত ছিলেন বলিয়া তাহাকে ঢাকা ঈশ্বরী বলা হয়। কিন্তু আমরা দশভুজা দর্শনে আগমন করি নাই, আমরা আসিয়াছি চতুর্ভুজ দেবতা বাসুদেব দর্শনে। বাসুদেব আরাকানি বৌদ্ধ তান্ত্রিকদের প্রধান উপাস্য দেবতা। যাত্রার পূর্বে তাহার কৃপা লাভ করাই আমাদের অন্যতম উদ্দেশ্য। ইহাই শিলাদেবীর নির্দেশ। পরদিন প্রত্যুষে আহার সমাপনান্তে ঋক আরাকান রাজ্যে গমনের অভিলাষে বুড়িগঙ্গা নদীপথে 7 গঙ্গার, বর্তমানে যা চট্টগ্রাম, তার উদ্দেশ্যে যাত্রা করিল। শাম কামরূপ রাজ্যে গমনের অভিপ্রায় পূর্ব দিকে সড়ক পথে যাত্রা করিল। আমি এবং যজু আরো 1 দিবস ঢাকেশ্বরী মন্দিরে অতিবাহিত করিলাম এবং অপরাহ্নে নদী তীরে ভ্রমণ করিতে বাহির হইলাম। আমরা লক্ষ্য করিলাম সেই স্থলে 1 শ্রেণীর তন্তুবায়ের বাস। তাহারা অতি সূক্ষ্ম তন্তু দ্বারা এক ধরনের বিশেষ শ্রেণীর বস্ত্র উৎপাদনের উপায় উদ্ভাবন করিয়াছে। এই বস্ত্র মসলিন নামে খ্যাত। এই বস্ত্রশিল্পে নারীদের অবদানই অধিক। মসলিন মহামূল্য বস্ত্র হইলেও ইহার প্রস্তুতকারীরা অত্যন্ত দিনহীন। সুষম খাদ্য এবং পুষ্টির অভাবে তাহাদের দেহকাণ্ড ক্ষীণ ও নুব্জ। পরিধেয় বস্ত্র অতি মলিন ও শতচ্ছিন্ন। আমি আরো 1 শ্রেণীর কুশলী দেখিতে পাইলাম। উহারা শঙ্খ দ্বারা নানা প্রকার দ্রব্য সামগ্রী এবং অলঙ্কার প্রস্তুত করিতেছে। এই কর্মেও নারীদের অবদানই অধিক। সূর্যাস্তকালীন সময়ে আমরা নগরী পরিভ্রমণ শেষে মন্দিরে ফিরিয়া আসিলাম। মন্দিরে অনেক সেবাদাসী রহিয়াছেন। ইহাদের অধিকাংশই অযোধ্যা ও মহারাষ্ট্র হইতে আগত। এইসব রমণীদের দেহ সৌন্দর্য যে কাহারও মনোবিকার ঘটাইবে। আগামীকাল প্রত্যুষে স্থল ত্যাগ করিতে হইবে। পরদিন যথাসময়ে পশ্চিমে যাত্রা করিলাম এবং দীর্ঘ পথ অতিক্রম করিয়া সুতানুটি গোবিন্দপুর নামক এক প্রখ্যাত নগরীতে পৌঁছিলাম। এই নগরী গঙ্গা নদী তীরে অবস্থিত। এই অঞ্চলে ছোট ছোট কুটিরে কলি বাজলজ শামুক হইতে প্রচুর পরিমাণে চুন এবং নারিকেল হইতে কাতা ও রজ্জু উৎপন্ন করা হয়। নগরীতে প্রচুর সংখ্যক পান্থশালা রহিয়াছে। আমরা উহার একটিতে আশ্রয় লইলাম। এই নগরীর অধিবাসীগণ দেবী সরস্বতীর বর লাভ করিয়াছেন। তাহারা প্রায় সকলেই শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং শিক্ষাক্ষেত্রে খুবই অগ্রগণ্য। পরদিন অপরাহ্নে যজু আমার নিকট হইতে বিদায় গ্রহণ পূর্বক কলিঙ্গ রাজ্যে গমনের লক্ষ্যে দক্ষিণ দিকে যাত্রা করিল। এইক্ষণে আমি সম্পূর্ণ একাকী বোধ করিলাম। সহচরেরা সকলেই বিদায় লইয়াছে। আমি কোন স্থানে কাহার নিকট যাইব সে সম্পর্কে কিয়ৎ পরিমাণ জ্ঞান নাই। তৎক্ষণে অন্যমনস্ক হইয়া গঙ্গা নদীর তীর দিয়া হাঁটিতে লাগিলাম। গঙ্গার তীর অতীব মনোমুগ্ধকর। এ স্থলে কালক্ষেপণ করিলে হৃদয় ভাবাবেগে পূর্ণ হয়। ক্রমান্বয়ে আমি নগরী হইতে দূরে সরিয়া গেলাম।
অরুণাচল অস্তগামী হইল। আমি কিয়ৎক্ষণ বিশ্রামের লক্ষ্যে একটি আশ্রয়স্থল সন্ধান করিতে লাগিলাম। অদূরে একটি বৌদ্ধ মঠ দৃষ্টিগোচর হইল। গঙ্গার তীর ঘেঁষিয়া উহার অবস্থান। লাল ইষ্টক নির্মিত এই মঠটির স্থাপত্যশৈলী অতি মনোরম। ইহার মেঝে কালো কোষ্ঠী পাথরে নির্মিত। একটি আয়তক্ষেত্রের আকৃতি বিশিষ্ট এই মঠটির সম্মুখ ভাগে একটি কূপ রহিয়াছে। কূপের পাশে কাষ্ঠ নির্মিত একটি পাত্রের সহিত লম্বা রজ্জু সংযুক্ত অবস্থায় দৃষ্টিগোচর হইল। ওই কাষ্ঠ নির্মিত আধারটি কূপে নিক্ষেপ করত জল দ্বারা পূর্ণ করিয়া সেই জল উপরে উত্তোলন করিলাম। জল পান করিয়া আমার প্রাণ জুড়াইয়া গেল। মঠটির চতুর্দিকে কৃষ্ণচূড়া এবং কদম্ব বৃক্ষের সারি। আমি মঠটির অভ্যন্তরে পূজা মণ্ডপের দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া কাহাকেও দেখিতে পাই, অথচ বিলক্ষণ উপলব্ধি করিতে পারিলাম কিয়ৎক্ষণ পূর্বেই অকস্থলে পূজাপাঠ ইত্যাদি সমাপন হইয়াছে। মঠের একটি স্তম্ভে হেলান দিয়া হস্তপদ ছড়াইয়া অর্ধশায়িতা অবস্থায় আমি বৃক্ষসারির মধ্যে দিয়া গঙ্গার প্রবাহিত স্রোতধারার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলাম। অস্তগামী সূর্যদেবের লাল কিরণমালায় সে স্রোতধারার নৈসর্গিক সৌন্দর্য অতুল। ক্রমে আমার চেতনা লুপ্ত হইল। আমি গভীর নিদ্রায় আপতিত হইলাম এবং নিদ্রাকালীন সময়ে অভূতপূর্ব এক স্বপ্ন দর্শন করিলাম। দেখিতে পাইলাম মঠের প্রধান পুরোহিত এক পক্ককেশ বৃদ্ধ আমাকে প্রশ্ন করিলেন কি উদ্দেশ্যে আমি এই স্থলে আগমন করিয়াছি। উত্তর করিলাম, প্রভু, রাজ আজ্ঞা হেতু আমাকে অকুস্থলে আসিতে হইয়াছে। সেই জ্যোতির্ময় পুরুষ কিয়ৎক্ষণ আমার দিকে চাহিয়া উত্তর করিলেন, শিলাদেবী ও তদীয় ভ্রাতা পরশুরামের ভাগ্য বিপর্যয় ঘটিয়াছে। তাহাদের কোনো আশা নাই, তাহাদের রাজ্য হারাইতেই হইবে। তুমি এইক্ষণেই শিলাদেবীর নিকট প্রত্যাবর্তন করো। আমি উত্তর করিলাম, হে প্রভু, যে উদ্দেশ্যে দেবী আমাকে প্রভূত অর্থ প্রদান করত প্রেরণ করিয়াছেন, তাহা আমাকে সফল করিতে দিন। পক্ককে সেই বৃদ্ধ আমাকে সুগভীর দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ক্ষণকাল পর উত্তর করিলেন, হে বৎস, তোমাকে সুদীর্ঘ পথ অতিক্রম করিতে হইবে। তিব্বতের দুর্গম লাসানগরীর নিকট এক পর্বত গুহায় জনৈক সিদ্ধ পুরুষ বাস করেন। তাহার নাম চিত্রকূট। স্বীয় সাধনা বলে ওই পুরুষ মোক্ষ লাভ করিয়াছেন। তিনি আধার জগতের মহাপ্রভুর সাধনা করেন। তাহার সাধনপীঠ এ স্থল হইতে 6 মাসের পথ। লাসানগরীর নিকটবর্তী হইলে হিমালয়ের বরফ মণ্ডিত 2টি চূড়া তোমার দৃষ্টিগোচর হইবে। উক্ত স্থানে একটি বৌদ্ধ মন্দির দেখিতে পাইবে। ইহার অদূরে পর্বত গাত্রে একটি সুড়ঙ্গের ন্যায় গুহা আছে। সূর্যাস্তকালীন সময়ে সেই গুহা হইতে ধূম্র নির্গত হইতে দেখিবে। উহাই চিত্রকূটের সাধনপীঠ। স্মরণ রাখিও, চিত্রকূট কাপালিক নহেন। সুউচ্চ স্তরের তন্ত্র সাধনাই তাহার ব্রত। এই সাধনায় স্বীয় সত্তাকেই অন্ধকার জগতের মহাপ্রভুর নিকট উৎসর্গ করিতে হয়। আমার নিদ্রাভঙ্গ হইলে দেখিলাম রাত্রি রমানিশা কাটিয়াছে। চতুর্দিকে পক্ষী কুলকুজন করিতেছে। তৎক্ষণাৎ সে স্থল পরিত্যাগপূর্বক আমি পান্থশালায় প্রত্যাবর্তন করিলাম ও আমার ভ্রমণের সরঞ্জামাদি লইয়া তিব্বতাভিমুখে যাত্রা করিলাম। দীর্ঘদিন অতিবাহিত হইল। অবশেষে আমি এক পার্বত্য জাতি অধ্যুষিত নগরীতে প্রবেশ করিলাম। সুউচ্চ ভূমিতে অবস্থিত সেই নগরীর নাম থিম্পু। এই জাতির মধ্যে ব্যভিচার এবং অনাচার অতিমাত্রায় অনুপ্রবেশ করিয়াছে। অসম বিবাহ, অতিমাত্রায় সোমরস পান, কুরুচিপূর্ণ অশ্লীল নর্তন কীর্তন
ইহাদের স্বাস্থ্যহানি ঘটাইয়াছে এবং মানবিক গুণাবলীর ধ্বংস সাধন করিয়াছে। এ স্থলে আসিয়া আমি রাত্রি যাপনের নিমিত্তে একটি পান্থশালায় আশ্রয় গ্রহণ করিলাম। সন্ধ্যা পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বস্ত্রে আচ্ছাদিত বারবনিতারা আমাকে বিপর্যস্ত করিয়া ফেলিল। ইহাদের মধ্যে আমি একটি বালিকাকে দেখিতে পাইলাম। উক্ত বালিকা সকলের পশ্চাতে দণ্ডায়মান ছিল। দিনহীন বালিকাটিকে দেখিয়া আমার হৃদয় আর্দ্র হইল। 40 জনৈক বারবনিতাকে কিঞ্চিত অর্থ প্রদান করিয়া তাহার সহযোগিতায় উক্ত বালিকাটিকে আমার কক্ষে প্রবেশ করাইয়া দ্বার রুদ্ধ করিলাম। বালিকাটি ভীতা হরিণ শাবকের ন্যায় আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করিল। আমি লক্ষ্য করিলাম তাহার দেহ প্রকম্পিত হইতেছে। বালিকাটিকে আমার শয্যার উপর উপবেশন করিতে অনুরোধ করিলাম। অতঃপর উহাকে অভয়দান পূর্বক তাহার পরিচয় ইত্যাদি জ্ঞাপন করিলাম। বালিকাটির পিতা দীর্ঘদিন হইল নিরুদ্দেশ হইয়াছে। তাহার মাতা নগরীর শাসকদের মনোরঞ্জন করিত। বর্তমানে তাহার স্বাস্থ্য ভগ্ন হইয়াছে এবং সে জটিল রোগে অতিশয় পীড়িতা। বালিকাটি অনন্যপায় হইয়া অর্থ উপার্জনের লক্ষ্যে বারবনিতাদের সহিত যুক্ত হইয়াছে। ইতিপূর্বে বিকৃত রুচিপূর্ণ একজন প্রৌঢ় তাহাকে এক পান্থশালায় বিগত রজনী হইতে অদ্যতি প্রহর অবধি নির্যাতন করিয়াছে। বালিকাটির বাহু, কপল এবং গলদেশে অত্যাচারের চিহ্ন বিদ্যমান। দ্বীপ্রহরে প্রৌঢ় ব্যক্তিটি আহার সংগ্রহে বাহির হইলে বালিকাটি উক্ত পান্থশালা হইতে সবেগে প্রস্থান করিয়াছে। সে ক্ষুধার্ত এবং ক্লান্ত। তাহার মাতা ও ছোট একটি ভ্রাতা পথ চাহিয়া আছে। শূন্য হাতে সে ফিরিবে কি প্রকারে? অতঃপর আমি বালিকা সমভি বেহারে উহার মাতার পর্ণকুটিরে উপস্থিত হইলাম ও বালিকার বাটিতে 7 দিবস অতিবাহিত করিয়া তাহার মাতার চিকিৎসার ব্যবস্থা করিলাম। ইত্যবসরে বালিকার মাধ্যমে ঔষধপত্র, আহার ও বস্ত্রের ব্যবস্থা সম্পন্ন করিয়াছি। কুটির হইতে আমি কদাপি বাহির হইয়াছি, তাহার কারণ এই নগরীর নাগরিকেরা আদর্শহীন কপট শ্রেণীর। আমাকে অসহায় ভিনদেশী মনে করিয়া সর্বস্ব হরণ করিতে পারে। বালিকার মাতার সহিত আমার আলাপচারিতা হইয়াছে উক্ত রমণীর পিতার আবাস লাসা নগরের সন্নিকটে। তিব্বত গমনের অতি সহজ পথ নির্দেশ তাহার নিকট হইতে লাভ করিয়াছি। ইহাদের একরূপ ব্যবস্থা হইয়াছে। বিধায় 8ম দিবস অতি প্রত্যুষে বালিকাটির শিয়রে কিঞ্চিত অর্থ রাখিয়া তিব্বতের পথে নির্গত হইলাম। আমার নির্গমন সম্বন্ধে বাটির কেহই কিছু জানিতে পারিল না। সুদীর্ঘ দুর্গম পথ পরিক্রম করিয়া অবশেষে আমি লাসা নগরীতে উপস্থিত হইলাম। লাসার নাগরিকদের নিকট প্রশ্ন করিয়া নির্দেশিত স্থানের কোনো হদিশ পাইলাম না। ক্রমাগত 15 দিবস নগরীর চতুর্দিকে পরিভ্রমণ করিলাম, অথচ কোন স্থলে ওই বিশেষ বৌদ্ধ মন্দির বা পর্বত শঙ্খ দৃষ্টিগোচর হইল না। দেশ ত্যাগের পর ষান্মাসিক কাল অতিবাহিত হইতে চলিল। ঋক, সাম, যজুর কথা স্মৃতিপটে ভাসিয়া ওঠে। ঈশ্বর বলিতে পারেন তাহারা কে কোথায় অবস্থান করিতেছে। এক দিবসে প্রচুর শৈত্য প্রবাহ হইতে লাগিল। আমি পান্থশালার বিশাল চুল্লির অগ্নিকুণ্ডের নিকট বসিয়া আমার পরবর্তী কর্তব্য বিষয়ে চিন্তাক্লিষ্ট ছিলাম। এমতাবস্থায় এক বৃদ্ধ ভিক্ষুণী সেই স্থলে প্রবেশ করিল। তাহার সমস্ত পরিচ্ছদ তুষারাবৃত, মুখমণ্ডল ও হস্তপদ নীলবর্ণ ধারণ করিয়াছে। তাহার চক্ষুদয় ক্লান্ত ও হতাশাপূর্ণ। আমি সেই বৃদ্ধা রমণীকে তাহার জগদ্দল আভরণ হইতে মুক্ত হইতে সহায়তা করিলাম। তাহাকে উষ্ণ বলকারক এক জাতীয় বিশেষ তরল খাদ্যবস্তু ভক্ষণ করাইলাম। বৃদ্ধার হস্তপদ
আপন হস্ত দ্বারা উত্তম রূপে মর্দন করিয়া দিল। খাদ্য গ্রহণের পরপরই ভিক্ষুণী নিদ্রামগ্ন হইল। ভিক্ষুণীর নিদ্রা ভঙ্গ হইলে আমরা একত্রে মধ্যাহ্নের আহার গ্রহণ করিলাম। ভিক্ষুণী আমার প্রতি অত্যন্ত সদয় হইল। সে আমার অত্র দেশে আগমনের হেতু জানিতে চাহিল। আমি অকপটে বৃদ্ধাকে সমস্ত বিষয় অবগত করাইলাম। সব শ্রবণ করিয়া ভিক্ষুণী ক্ষণকাল নিশ্চুপ রহিল। ইহার পর আমাকে আগামী দিবস প্রত্যুষে ভ্রমণের নিমিত্তে প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করিয়া বাহিরে নির্গত হইল। আমি তাহার নির্দেশানুযায়ী পরদিবস প্রভাতে ভ্রমণে প্রস্তুত হইয়া অপেক্ষা করিতে লাগিলাম। কিয়ৎক্ষণ পর ভিক্ষুণী আবির্ভূত হইল। আমি উহাকে অনুসরণ করিয়া নগরীর উত্তর প্রান্তে উপনীত হইলাম। সুগভীর এক গিরিখাতের উভয় পার্শ্বে অতিকায় স্তম্ভের সহিত রজ্জু সংযোগে করিয়া সেতুর ন্যায় একটি সংযোগ ব্যবস্থা স্থাপন হইয়াছে। তুষারাবৃত সেই রজ্জু সেতু তীব্র বায়ু প্রবাহে শূন্যে দোদুল্যমান। ভিক্ষুণী অতি কষ্টে সেই রজ্জু সেতু অতিক্রম করিল এবং আমাকে অনুরূপ করিতে আজ্ঞা করিল। আমি ভগবানের নাম স্মরণ করিয়া সেই রজ্জু সেতু অতিক্রম করিলাম। অতঃপর ক্রমাগত ঊর্ধ্বমুখে উঠিতে লাগিলাম পর্বত সংলগ্ন একটি অতি সরু সড়ক বাহিয়া। সুতীব্র বাত্তা প্রবাহ আমাদিগকে শূন্যে উড্ডীন করত, অনন্ত গহ্বরে নিক্ষেপ করিতে চাহিল। দ্বীপ্রহর অতিক্রম হইলে আমরা পর্বতের শীর্ষদেশে উপস্থিত হইলাম। ভিক্ষুণী অঙ্গুলি নির্দেশে দূরবর্তী একটি অঞ্চলে আমার দৃষ্টি আকর্ষণ করিল। নির্দেশিত পথে দৃষ্টি নিক্ষেপ করিয়া একটি অতি মনোহর বৌদ্ধ মন্দির দেখিতে পাইলাম। উক্ত মন্দিরের কিয়ৎদূরে একটি কৃষ্ণকায় পর্বত এবং তাহার অদূরে একটি বরফাচ্ছাদিত পাহাড় চূড়া আমার দৃষ্টিগোচর হইল। আমি হৃদয়ে তীব্র শিহরণ অনুভব করিলাম। এই ক্ষণে ভিক্ষুণী আমার নিকট হইতে বিদায় লইয়া আপনার পথে যাত্রা শুরু করিল। পর্বতের ঈষৎ বক্র পৃষ্ঠদেশ বাহিয়া আমি গুহার পাদদেশে উপস্থিত হইলাম। আনুমানিক 2 ক্রোশ পথ চলিবার পর বৌদ্ধ মন্দিরটি যে পর্বত শীর্ষে অবস্থিত তাহার পাদদেশে পৌঁছিলাম। পশ্চিম আকাশে দিবাবসানের লাল আলোক বৌদ্ধ মন্দিরে ঢং ঢং শব্দে ঘণ্টা বাজিল। তীব্র বাত্তা প্রবাহে চতুর্দিকে তুষারকণা ছুটিতেছে। ঠিক সেই পর্বে আমি পর্যবেক্ষণ করিলাম কৃষ্ণ প্রান্তর নির্মিত নিকটবর্তী এক পর্বতের গুহা হইতে অনর্গল ধারায় ধূম্র নির্গত হইতেছে। সেই সব ধূম্রপুঞ্জ বিজাতীয় বিভৎস প্রাণীর রূপ ধরিয়া ঊর্ধ্বাকাশে বিলীন হইতেছে। আমি ধীরে ধীরে উক্ত গুহার দিকে অগ্রসর হইলাম। গুহার সম্মুখ ভাগ একটি বৃত্তাকার সুড়ঙ্গের ন্যায়। অভ্যন্তর ভাগে আগুন জ্বলিতেছে। কিঞ্চিত অগ্রসর হইলাম। বর্তুলাকার একটি প্রকাণ্ড কক্ষের এক প্রান্তে একটি কৃষ্ণকায় সুপুরুষের মূর্তি। কক্ষের মধ্যখানে শুভ্র পট্টবস্ত্র পরিহিত এক বৃদ্ধ বসিয়া অতি গম্ভীর ও মধুর স্বরে মন্ত্র উচ্চারণ করিতেছে। আমি উপলব্ধি করিলাম এই পুরুষোত্তমী চিত্রকূটতান্ত্রিক। আমি তাহাকে আভূমি নত হইয়া প্রণাম করিলাম। কহিলাম, মহারাজ, আপনি যদি অত্র অধমকে তন্ত্র সাধনা শিক্ষা না দেন, তাহা হইলে এই ক্ষণে ইহার বিনাশ সাধন করুন। অতি দূর রাজ্য হইতে আসিয়াছি। রাজ আজ্ঞা, আমাকে এই সাধনা শিখিতে হইবে। আমার উপর করুণা বর্ষণ করুন মহারাজ। চিত্রকূটতান্ত্রিক আমাকে শির উত্তোলন করিতে বলিলেন। এই প্রথম আমি তাহাকে পূর্ণ দৃষ্টি মিলিয়া দর্শন করিলাম। তাহার গাত্র সম্পূর্ণ কেশহীন। পট্টবস্ত্রখানিতে কোথাও কোনো সেলাই বা সূচিকর্মের চিহ্ন নাই। উক্ত গৌরবর্ণ শরীর, স্বরের ন্যায় আঁখিপটের তীক্ষ্ণ দৃষ্টি প্রথম দর্শনেই মহারাজকে আমার অত্যন্ত আকর্ষণীয় মানব বলিয়া মনে হইল। তিনি আমাকে স্নানের নির্দেশ ও পট্টবস্ত্র প্রদান করিলেন। স্নান সমাপন করিয়া
আমি উহা পরিধান করিলাম। মহারাজ আমাকে প্রত্যহ অন্ততপক্ষে 3 বার স্নান করিবার নির্দেশ দিলেন। এই নিমিত্ত আমাকে 6টি পট্টবস্ত্র দান করিলেন। প্রতিবার স্নানের সময় বস্ত্রাদি উত্তম রূপে ধৌত করিবার আদেশ দিলেন। বর্তুলাকার কক্ষটি তাহার উপাসনা গৃহ। সর্বদা এই কক্ষটিকে ধৌত করত উত্তম রূপে শুষ্ক বস্ত্রখণ্ড সহযোগে মুছিতে হয়। ইহা ছাড়াও আতর ও গোলাপের নির্যাস ছিটাইতে হয়। তাহার আরাধ্য দেবতার নাম আহুরা বা পটহের রাজকুমার। মহারাজ সূর্য উদয় ও সূর্যাস্তের সময় স্বহস্তে দেবমূর্তিটিকে আতর ও গোলাপের জল মিশ্রিত করিয়া উক্ত জল দ্বারা ধৌত করেন। মহারাজ প্রাচীন পারস্য, মিশরীয় ও ইয়াহুদ নামক এক গোত্রের ভাষায় বিশেষ ব্যুৎপত্তি লাভ করিয়াছে। আমি ওই সকল ভাষা অধ্যয়ন করিতে পারি না বলিয়া তিনি কিছু কিছু মন্ত্র সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করিয়াছেন। মহারাজ সূর্য অস্ত যাবার পর হইতে সূর্য উদয় পর্যন্ত উপাসনা করেন। মধ্যাহ্নে ও অপরাহ্নে নিদ্রা যান, কদাপি গুহা হইতে বাহির হন। প্রয়োজনীয় দ্রব্যাদি 20 ক্রোশ পথ হাঁটিয়া আমাকেই সংগ্রহ করিতে হয়। রাত্রিকালে বিশাল কেশযুক্ত কতিপয় অতিকায় তিব্বতী কুক্কুরে গুহামুখ আগলাইয়া থাকে। ইহারা রাত্রি দ্বিপ্রহর হইতে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করে। ইহাদের চক্ষু হইতে ভীতিকর নীলাভ শিখা বিচ্ছুরিত হয়। ইহাদের সুদীর্ঘ ও শক্তিশালী দন্তসারি দূর হইতে দৃষ্টিগোচর হয়। এরূপে 6 মাস অতিবাহিত হইল। আকাশে চাঁদ ক্ষয়প্রাপ্ত হইতে হইতে বৃষের শিঙের আকার ধারণ করিলে ওই বিশেষ নিশীতে গুরুদেবের মহাপ্রভুর আবির্ভাব হয়। গুরুদেব তখন ভূমি নত হইয়া মহাপ্রভুর চরণ চুম্বন করেন। অতঃপর কক্ষের মধ্যখানে যে 6 প্রান্তযুক্ত তারকাটি রহিয়াছে তাহার কেন্দ্রে মুখমণ্ডল, বক্ষ ও পেট স্থাপন করিয়া পৃষ্ঠদেশ ঊর্ধ্বমুখী রাখে। সেই ক্ষণে তাহার দেহ 5 ভাগে বিভক্ত হইয়া 5টি শ্বেতকায় পেচকে রূপান্তরিত হয়। পেচকগুলি গৃহামুখ অতিক্রম করিয়া শূন্যে মিলাইয়া যায়। সূর্য উদয়ের পূর্বে ওই পেচকগুলি পুনরায় গুহায় ফিরিয়া আসে ও তারকাটির উপর উপবেশন করে। অতঃপর উহারা পুনরায় গুরুদেবের দেহ ধারণ করে। গুরুদেবকে একটি প্রশ্ন করিলাম, পেচকের রূপ ধারণ করিয়া গুরুদেব কোথায় গমন করেন? গুরুদেব উত্তর করিল, মানব দেহ 5টি বস্তু দ্বারা নির্মিত। উহারা হইল ক্ষিতি, অপ, তেজ, মরুত, ভোম। সুদীর্ঘ সাধনার পর সিদ্ধিলাভ হইলে মানব দেহ এই 5টি ভাগে বিভক্ত হইয়া যে কোনো রূপ ধারণ করিতে পারে। আমি পেচকের রূপ ধারণ করিয়া আরব উপকূলীয় দক্ষিণ পূর্ব কোণে যে স্থলে প্রাচীন উবার নগরী অবস্থিত ছিল সে স্থানে গমন করি। অত্র দেশে সহস্রাদি পূর্বে সাদ বিন আদ নামক জনৈক সম্রাট দেবাদিদেব আহুরার সম্মানে এ জগতের শ্রেষ্ঠতম মন্দির নির্মাণ করেন। কালের প্রবাহে সে স্থাপত্য আজ ধ্বংসপ্রাপ্ত হইলেও উহার গর্ভস্থ উপাসনা গৃহ এখনো অতীত গৌরবে সমুজ্জ্বল। এই গর্ভগৃহেই মহাপ্রভু আহুরা তার প্রিয় তান্ত্রিক পূজারীদের সহিত মিলিত হন এবং হাস্যরসে কালাতিপাত করেন। অপূর্ব দেহবল্লরী সম্পন্ন রমণীগণ তাহাদিগকে সোমরস পান করান। মহাপ্রভু আহুরা তাহাদিগকে ভূত ভবিষ্যতের কথা বর্ণনা করেন এবং সপ্ত আকাশের অশ্রুতপূর্ব রহস্যময় বিষয়ে কথা বলেন। এইরূপে 11 মাস অতিক্রান্ত হইল। আরো 1 মাস অতিবাহিত হইলে আমি বরেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করিব। গুরুদেব আমার মনোবাঞ্ছা সম্যক উপলব্ধি করিলেন। তিনি এক দিবসে আমাকে ডাকিয়া বলিলেন, বৎস,
সাধনায় সিদ্ধি লাভ করিতে অনন্য 20 বৎসর কাল একাগ্র চিত্তে উপাসনার প্রয়োজন। কাপালিক সাধকেরা নানারূপ অপদেবতার সাধন ভজন করিয়া থাকে। এই সব অপদেবতারা সবাই মহাপ্রভু আহুরার দাসানুদাস। এই সকল দেবদেবী নিচু স্তরের বলিয়া ইহাদের বুদ্ধিবৃত্তিও অতি নীচ। ইহারা প্রায়শই রক্তলোভী হইয়া থাকে। কাপালিকেরা ইহাদের তুষ্ট সাধনের লক্ষ্যে নরবলি ও অন্যান্য ঘৃণ্য পাপাচারে লিপ্ত হয়। তদুপরি এই সব কাপালিকেরা মরণশীল এবং মৃত্যুর পর ইহারা ওই সকল অপদেবতার আজ্ঞাবহ হয়। মহাপ্রভু আহুরার উপাসনায় শিলাদেবী ও তদীয় ভ্রাতা পরশুরাম সিদ্ধিলাভ করিতে পারিবেন না। উহারা বিষয়ভোগী এবং তাহাদের ভাগ্য বিপর্যয় ঘটিয়াছে। যদি ত্যাগ তিতিক্ষা থাকে আর যদি এই জন্মে বাঁচিয়া থাকিতে পারো, তাহা হইলে 50 বয়সকালে সিদ্ধিলাভ করিবে তুমি। অন্যথায় কালের আবর্তে তুমি পুনঃ পুনঃ জন্মলাভ করিতে থাকিবে এবং এক সময় পূর্ণজন্মের স্মৃতি জাগরিত হইলে সেই ক্ষণে সিদ্ধিলাভ করিবে। এক দিবসে গুরুদেব নগরী অভিমুখে যাত্রা করিলেন। আমাকে রাখিয়া গেলেন একাকী গুহায়। মহাপ্রভু আহুরার উদ্দেশ্যে নিয়মিত পূজাপাঠ করিবার পুনঃ পুনঃ কঠোর নির্দেশ দিলেন। গুরুদেবের নির্গমনের পর 15 দিবস অতিক্রান্ত হইল। আমি একাকী গুহায় রহিলাম। রাত্রি দ্বীপ্রহরে কুক্কুরি সমূহ আসিয়া গুহামুখ আগলাইয়া রাখে। নিদারুণ আতঙ্কের মধ্য দিয়া আমার সময় কাটিতে লাগিল। ষষ্ঠদশ দিবসে বেলা দ্বীপ্রহরে গুরুদেব এক অনন্য সুন্দরী রমণী ও 10 জন নেপালি শেরপা সমভিব্যাহারে প্রকাণ্ড একটি সবুজাভ প্রস্তর নির্মিত আধার লইয়া গুহামুখে প্রবেশ করিলেন। এই গুহার অদূরে আরো একটি গুহা ছিল। সেই গুহাটিতে সারি সারি 7টি প্রকোষ্ঠ ছিল। উহার একটিতে গুরুদেব ও অন্যটিতে আমি নিদ্রা যাইতাম। অন্যগুলোতে বস্ত্র এবং আহারের সরঞ্জামাদি ছিল। গুরুদেবের নির্দেশে ইহারই একটি আমি ওই রমণীর জন্য নির্ধারিত করিলাম। ইহার পর গুরুদেব প্রস্তর নির্মিত আধারটির ঝাঁকনা উত্তোলন করিলে উহার অভ্যন্তরে এক মৃতা তরুণীকে শায়িতাবস্থায় দেখিলাম। মৃতার গাত্রবর্ণ কৃষ্ণকায়। গুরুদেব বলিলেন, অপঘাতে মৃত্যু হইয়াছে এমনই এক কুমারী তরুণীর সবিহা। অতঃপর গুরুদেব মৃতা তরুণীর শরীরে চন্দন তৈল উত্তম রূপে মালিশ করিলেন। দুর্বোধ্য ভাষায় ক্রমাগত মন্ত্রপাঠ করিতে করিতে গোলাপের নির্যাস জলে মিশ্রিত করিয়া ওই জল দ্বারা সবাধারটি পূর্ণ করিলেন এবং সবাধারটি প্রভু আহুরার পদতলে স্থাপন করিলেন। দেখিতে দেখিতে তরুণীর ঘোর কৃষ্ণবর্ণ দেহ নীল বর্ণ ধারণ করিল। তরুণীর আঁখি পল্লব প্রস্ফুটিত হইল এবং গুরুদেবের সহিত দৃষ্টি বিনিময় ঘটিল। কিয়ৎক্ষণ পরে তরুণীর অক্ষিপট নিমিলিত হইল। যুবতী তরুণী ও আমি যুগপৎ গুরুদেবকে তাহার সাধনার কাজে সাহায্য করিতে লাগিলাম। ক্রমে ক্রমে যুবতীর সহিত আমার সখ্যতা গড়িয়া উঠিল। বাস্তবিক আমি উক্ত রমণীকে প্রাণাধিক প্রণয় করিতাম। এইরূপে 12 দিবস অতিক্রান্ত হইলে গুরুদেব সন্নিকটে আহ্বান করিয়া মধুর কণ্ঠে বলিলেন, বৎস, এক্ষণে স্বদেশে প্রত্যাবর্তন করো। শিলাদেবীর পারিষদ দিকের হইতে সাবধান থাকিবে। উহারা তোমার প্রাণনাশের কারণ হইতে পারে। এ স্থলে যাহা দেখিয়াছ তাহা স্মরণ রাখিও এবং সাক্ষাৎ ঘটিলে শিলাদেবীকে বিদ্ধৃত করিও। লিখিবার সরঞ্জাম লইয়া আইস। উপাসনার নিমিত্ত সমস্ত খুঁটিনাটি বিবৃত করিতেছি, লিখিয়া লও। আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক।
চিঠিটা পড়ে বৃন্দাবন ঘটককে অদ্ভুত এক মানসিক রোগী বলে মনে হলো। ছোটবেলা থেকেই সিধু জ্যাঠা না কে তার মধ্যে এক অবসেশনের জন্ম দিয়েছে। বয়স বাড়ার সাথে সাথে সেই অবসেশন এখন হয়ে গেছে ম্যানিয়া। তবে একথা ঠিক যে এই পাণ্ডুলিপির অ্যান্টিক ভ্যালু এবং ঐতিহাসিক গুরুত্ব অসীম। ঠিক এই জিনিসটাই আমাকে ধন্দে ফেলেছে। সেমিনার শেষ হয়েছে, কালকেই ঢাকা ফিরে যাব। আজকে সারাদিন তেমন কোনো কাজও নেই। এখান থেকে বিড়ালদাহ 30 মাইলের বেশি হবে না। একবার গিয়ে দেখলে হয়। যদি দুটো ট্রাঙ্ক বৃন্দাবন ঘটক সত্যিই রেখে যান, তাহলে ওখানে মধ্যযুগীয় পুঁথিপত্র আরো অনেক থাকতে পারে। বিড়ালদাহ পৌঁছে দেখলাম কলেজ বন্ধ। দারোয়ানের কাছ থেকে ঠিকানা নিয়ে প্রিন্সিপালের বাসায় গেলাম। প্রিন্সিপাল মনে হলো আমার জন্যই অপেক্ষা করছিলেন। বৃন্দাবন ঘটক নাকি তাকে বলে গেছেন আমি আজই তার সাথে দেখা করব। কলেজ থেকে ট্রাঙ্ক দুটো বাসায় এনে রেখেছেন। আমার জন্য খাবার দাবারেরও আয়োজন করেছেন। বললেন, এত বড় স্কলার আপনি, আফসোস কলেজ বন্ধ। তা না হলে আপনাকে দিয়ে একটা লেকচার দেওয়াতাম, ছেলেমেয়েরা কিছু শিখতে পারত। আর তার উপর আপনি বৃন্দাবন ঘটকের গেস্ট। আপনি হয়তো জানেন না, উনি এই এলাকার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি। বিকেলের দিকে একটা রিক্সা ভ্যানে ট্রাঙ্ক দুটো উঠিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা করিয়ে দিলেন প্রিন্সিপাল সাহেব। ভ্যানের সামনের দিকে ট্রাঙ্ক রেখে পেছনের দিকে পা ঝুলিয়ে বসলাম আমি। বিদায় নিয়ে অনেকটা পথ চলে এসেছি। সামনেই একটা মোড়, যেখানে ছোট রাস্তা হাইওয়েতে উঠেছে। এমন সময় লক্ষ্য করলাম খুব জোরে সাইকেল চালিয়ে 16-17 বছরের একটি ছেলে আমাদের দিকে ছুটে আসছে। এক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরা, অন্য হাতে কাঠের ছোট একটা বাক্স। ভ্যানের চালককে ভ্যান থামাতে বললাম। ঘ্যাঁচ করে ব্রেক কষে চালক ভ্যান থামালো হাইওয়ে আর ছোট রাস্তার বর্ডার লাইন। ভ্যান এত দ্রুত থেমে যাবে এই সাইকেল চালক বুঝতে পারে। সাইকেল থামাতে থামাতে সে পৌঁছে গেল ভ্যানের সামনের চাকা থেকে আরো ফুট দুয়েক দূরে। সাইকেল চালককে চিনতে পারলাম। প্রিন্সিপাল সাহেবের বড় ছেলে এটি। ম্যাট্রিক পরীক্ষায় রাজশাহী বোর্ড থেকে স্ট্যান্ড করেছে। ছেলেটি কাঠের বাক্সটা ভ্যান চালকের হাতে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে মোড় নিল একটি বড় বাস। সাইকেল সহ ছেলেটাকে চিড়ে চাকটা করে বেরিয়ে গেল। দু এক পল এদিক ওদিক হলে সাইকেলের জায়গাটায় থাকার কথা ছিল ওই ভ্যানটা। বৃন্দাবন ঘটক ট্রাঙ্কের সাথে কাঠের ছোট বাক্সটিও আমার জন্য রেখে গিয়েছিলেন। প্রিন্সিপাল সাহেব ওটা আমাকে দিতে বেমালুম ভুলে যান। আমাকে বিদায় দিয়ে ঘরে ফিরলে তার স্ত্রী ওটার কথা মনে করিয়ে দেন। তিনি তৎক্ষণাৎ বাক্সটা তার ছেলের হাত দিয়ে বলেন আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য। ঘটনার 2 দিন পর ঢাকায় ফিরে খুললাম বাক্সটা। দেখলাম ভেতরে লাল ভেলভেটে মোড়ানো লম্বা সরু একটা কোদাল। ইয়ন্স গ্যালারিতে শুনছিলেন মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা বজ্রযোগীর প্রত্যাবর্তন গল্পটি। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন স্বাদের অন্য কোনো এক গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনায় আজ এই পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ।